একেবারে ছোটবেলা থেকে শুরু করেন, যেখান থেকে মনে পড়ে? ছোটবেলা থেকে বলতে আমি বাবার খুবই আদরের ছিলাম। মা যখন বকা দিত তখন বাবা বলতো যে আর তো মাত্র কয়েকটা দিন, এই তো আসছে রকেট আসছে, রকেটে করে উড়ে আমরা চলে যাব। মানে আমার আব্বু আমাকে বলতো সবসময় যে তোমাকে আমি ডাক্তার বানাবো, যতদূর আমার মনে পড়ে। তো আমিও মনে করতাম হ্যাঁ ডক্টর হবো, ডক্টর হতে হলে আমাকে বাইরে যেতে হবে। তো কিভাবে সেটা আমার বাবা বলতো যে রকেট আসছে, রকেটে করে আমরা যাব। চিন্তা ভাবনাটা মানে অনেক দিন পর্যন্ত আমার ভিতর ছিল। তারপর আমার ছোট ভাইটা হলো, তখন আমার চাচুরা আমাকে বলতো যে তোমার আদর শেষ, বাবার আদর আর পাবা না, তোমার ভাই হয়েছে। তো আব্বু আমাকে তখন বললো যে না, তোমার আদর তোমারই থাকবে। তো আমার মনে পড়ে যেদিন আমার ভাই জন্ম নেয়, বাবা আমার হাতে একটা 5 টাকার কয়েন দিয়েছিল, এটা তোমার ভাইকে দাও। তুমি খুব কান্নাকাটি করছিলাম যখন আমাকে টাকাটা দিয়ে বললো যে ওটা তুমি ওকে দাও। তো আমি ওকে দিয়ে দেন, আমি ওকে কোলে নিই। আমি কোলে নেওয়ার পর আমার আব্বু ওকে কোলে নেয়, বাট আমার চোখের পানি দেখে আমার আব্বু আমার আগে ওকে ধরে না। মানে চোখের পানির জন্যই যে তুমি করেই বলি, যেহেতু আমার চাইতে অনেক ছোট হবা, তোমার আদরটা অনেক কমে যাবে, যে কারণেই তুমি। আচ্ছা আচ্ছা, ওকে। সো তোমরা কয় ভাই বোন ছিলে? আমরা তখন পর্যন্ত 3 ভাই বোন ছিলাম, আর এখন 5 ভাই বোন, 2 বোন 3 ভাই। ওকে, মানে তুমি কি সবার বড়? জি না, আমার বড় ভাই, তারপর বোন, তারপর আমি। ছোটবেলায় আমার একটা মনে পড়ে, আমি মার কাছে শুনছি আমি নাকি যখন জন্ম নিই আমাদের 2টা বাড়ি, মানে একটা পুরোনো বাড়ি একটা নতুন বাড়ি। তো যখন আমি আমার মানে জন্ম নেইনি মায়ের পেটে, তখন নাকি আমাকে পেটে নিয়ে আমাদের নতুন বাড়িতে চলে আসে। তখন আসার পরে আমাদের ওই ঘর মানে কমপ্লিট হয় না, তো মাটিতে ঘুমায় শীতের দিন। তো তখন গ্রামে যে হারিকান গুলা থাকে, এই আলো হালকা টিপ টিপ করে জ্বলে, তো মাটিতে ঘুমিয়ে আছে। হঠাৎ আম্মুর ঘুম থেকে উঠে আমাকে মানে কাঁথাটা, তো আমার 2 থেকে 3 মাস তখন বয়স, তো চেঞ্জ করার জন্য উঠে দেখে যে মানে পুরো একটা কাল্পনিক মনে হয় এখনো আমার গার মধ্যে কেমন লাগে, যে আমার পাশে একটা সাপ, বিশাল বড় একটা সাপ, মানে এরকম ভিড় পাকায় শুয়ে আছে। তো আমি যদি তার দিকে ঘুরে নিঃশ্বাসটাও ছাড়ি, হয়তো তার গায়ে লাগলে সে নড়ে চড়ে উঠবে বা আমাকে কিছু করবে। কিন্তু আল্লাহর অশেষ রহমত, সে মানে আম্মু ওটা দেখে ফাল দিয়ে উঠছে। হারিকানের হালকা, তখন বিদ্যুৎ ছিল না আমাদের বাড়িতে, তো হারিকানের হালকা আলো, তো ওটা দেখে আম্মু ফাল দিয়ে উঠে আমার বাবাকে বলে যে আমার ভাইয়ের নাম ধরে ডাকে, জোর আব্বু উঠো। তো ওঠার পরে আব্বু দেখে, আব্বু তখন তো কিছু করার ছিল না, মানে এই মুহূর্তে আমাকেও নিতে পারতেছে না, আর আমি এমন একটা অবস্থা আছে যে আমি ঘুরলেই মানে ওর লাগবে শরীরে। তো আব্বু উঠেই মানে আল্লাহকে ডাকতেছে যে দোহাই তোমার, আল্লাহর দোহাই দিচ্ছি, তুমি আমার কোনো ক্ষতি করো না, আমিও তোমার কোনো ক্ষতি করবো না। তো আস্তে আস্তে এরকম করে আল্লাহকে ডাকতে ডাকতে মানে ওকে বলে যে তোমাকে আমি দুধ কলা, এই ধরনের কিছু একটা বলে। তো বলার পর আস্তে আস্তে সত্যি মানে আশ্চর্যজনক, আল্লাহ উপর আল্লাহ হয়তো করছে, তো সত্যি সে বেরোয় চলে যায়। গ্রাম অঞ্চলে বাতা বলে আর কি, ওটার নিচে দিয়ে সাপটা বেরোয় চলে যায়। তো যাওয়ার পরে সঙ্গে সঙ্গে আব্বু টর্চ লাইট নিয়ে বাইরে যায় যে কোথায় গেল, কিন্তু বাইরে যাওয়ার কোথাও ওকে দেখতে পায় না। তো তারপর থেকে প্রায় 2 বছর ধরে প্রতি পূর্ণিমার রাতে হাট থেকে নতুন ওই যে ঢাকনার মাটির এগুলা কিনে এনে দুধ কলা দিত। তো প্রায় 2 বছর খাইছে, তারপর থেকে আর আসতো না। তো এরপরে আমাদের বাড়িতে অনেক সাপ আসছে, ঘরে অনেক সাপ উঠছে, অনেক মানে মুরগিতে ডিম পেড়ে তা দিচ্ছে, ওর মতো অবস্থায় অনেক সাপ ঘরে ঢুকছে, কিন্তু কখনো আমাদের কোনো ক্ষতি করিনি, একটা ডিমও খাইনি কখনো, কোনো মুরগি কোনো সমস্যা করেনি। তো যাই হোক, ওরকম একটা অ্যাক্সিডেন্ট ছিল আমার লাইফে, মানে সবচেয়ে স্মরণীয় ছোটবেলার। এক সময় একদিন আমাদের বাড়ির সাইডে রেল লাইন আছে, তখন রেল চলতো, আমি জ্ঞান হওয়ার পর থেকে আর কখনো রেল চলতে দেখি নাই। তখন নাকি একদিন আমার বাবা, গরু ছিল রেলে বাঁধা, তো ট্রেন আসছে আওয়াজ পেয়ে আব্বু গরু সরাইতে গেছে তাড়াতাড়ি তাড়াহুড়া করে। আমি আমার আম্মু কাজে ব্যস্ত ছিল, বোনও বাসায় ছিল না, তো আমি যে চলে গেছি এটা কারোর চোখে পড়েনি, কেউ খেয়াল করেনি। কিন্তু আমি আব্বু যে ছুটে গেছে, আমি আব্বুর পিছু পিছু গেছি, কিন্তু আব্বু এটা দেখেনি। তো এমন অবস্থায় মানে এমন একটা সিচুয়েশন হয়েছে যে ট্রেন চলে আসছে, এদিকে গরু এদিকে আমি, তো অমত অবস্থায় আল্লাহ রহস্য রহমতে গরুও বেঁচে যায়, আমিও বেঁচে যাই। মানে 2টা অ্যাক্সিডেন্ট পর পর আমার লাইফে ঘটছে, যেটা আমার যেখান থেকে ফিরে আসার কোনো সম্ভাবনা ছিল না, তারপর আমি বেঁচে ফিরছি আল্লাহ রহস্য রহমতে। এরকম করে আমি ক্লাস 8-এর জিএসসি পরীক্ষা দেওয়ার পর আমি আমার বোনের সাথে বোনের বাসায় বেড়াতে আসি। তারপর বোনের ওখানে যাই, যাওয়ার পর আমার হ্যাঁ আমার আপন বোন, হ্যাঁ ওর বিয়ে হয়ে যায়, ওর বাচ্চা থাকে ছোট, আমার পরীক্ষা শেষ, ঈদও শেষ হয়ে গেছে, তো আমি ওর সঙ্গে বেড়াতে যাই ওর বাসায়। যাওয়ার পর ওখানে থাকতে থাকি, তো যাওয়ার হয়তো 2-3 দিন পর থেকে একদিন ছাদে উঠি, ছাদে ওঠার পরে একটা মানে আমার ভাগ্নিকে নিয়ে আমি বসে আছি, তেমন অবস্থা একটা ছেলে উপরে আসে, ওর রুমে যে খালা রান্না করে দিত, ম্যাচে থাকতো ওরা, তো ওই খালার নাতিকে নিয়ে উপরে আসে, ছাদে আসে। তো আসার পরেই হাই হ্যালো কথা, তো ওরকম ভাবে সরাসরি কখনো কথা বলতাম না, মানে কি করে আর কি ঠ্যাস মেরে কথা হতো। তো এক সময় মানে আস্তে আস্তে কথা বলতে বলতে দেখা যাচ্ছে না, ছেলেটাকে আমি চিনতাম না, জাস্ট এক বাসায় থাকি, আপু থাকে নিচতলায়, ওরা থেকে 3 তলায়
হ্যাঁ ভাড়া। তো এটা নারায়ণগঞ্জে কাশপুরে। এক সময় আমার আস্তে আস্তে পরিচয় হয়, দেখা যাচ্ছে আমি অনেক সময় নিচে দাঁড়ায় থাকলে আমার ভাগ্নিকে নিয়ে, শীতের দিন ছিল, অনেক সময় রোদে ছাদে বা নিচে দাঁড়ায় থাকতাম গেটের সামনে, তো ওর উপর থেকে ওই খেয়েটা পানি চুকচুক করে বা ইট ঢিল টিল এগুলো ছুটতো, নিচে ছুটতো। তো এরকম করে মানে আস্তে আস্তে চোখাচোখি প্রেম, কিন্তু কেউ কাউকে সরাসরি কথাও বলি না। তো এরকম করতে করতে প্রায় 1 মাস কেটে যায়, যাওয়ার পর আমি চলে আসবো। আমার মানে চোখাচোখি বলতে আমারও খুব ভালো লাগতো, ওরও খুব ভালো লাগতো, কিন্তু মানে কেউ কাউকে বলতে পারিনি, ওই সাহস কখনো মানে ফেস টু ফেস কথাও বলিনি। জাস্ট হাসতাম, ও আমাকে শাশুড়ি একটা কথা বলতো, আমার ভাগ্নিকে ধরতো, বলতো তোমার খালামুনি পচাই, সেই এরকম জাস্ট এটুকুই। কিন্তু কখনো এমনি বলতো যে কেমন আছেন, দেখা যাচ্ছে 2 দিন পর বা 1 দিন পর সামনাসামনি পড়ে গেছি, দেখা হতো, সবসময় কথা বলার সিচুয়েশন থাকতো না। তো এরকম করতে পরে আমি এরকম করে প্রায় 1 মাস কেটে যায়, অনেকটা ক্লোজলি হই, কিন্তু ওরকম ভাবে বলা কোয়া না, কিন্তু পরিচিত। তো ও যখন দেখতাম যে সিঁড়ি দিয়ে নামতেছে, নিচে যাচ্ছে, আমি যতদূর পর্যন্ত ওকে দেখা যাইতো ছাদ থেকে চেয়ে থাকতাম অপলক দৃষ্টিতে। আবার আমি যদি কখনো গেটের সামনে থাকতাম, দেখতাম, ফলো করতাম, ও জানালা দিয়ে আমার দিকে তাকায় আছে। তো আমি আমার লাইফে এখনো পর্যন্ত মানে ওর মতো এত সুন্দর ছেলে মনে দেখিনি। আপনার কাছে সেটাই মনে হয়? আমার কাছে সেটাই মনে হয়। ওর নাম ছিল রুবেল, ওর বাড়ি হোম ডিস্ট্রিক্ট হচ্ছে রাজবাড়ি। পরে ও তখন ইন্টারমিডিয়েট পড়ে, আদমজি কলেজে পড়তো। তো তারপর ও যখন কলেজে যেত, আমি মানে দেখতাম ছাদে দাঁড়ায় দাঁড়ায় যে কত দূর পর্যন্ত যাচ্ছে, মানে ওকে যতদূর দেখা যেত। তো এরকম করে করতে করতে হঠাৎ করে আমি বাড়িতে চলে আসবো, আমার রেজাল্ট দিবে, তো আবার 9-এ নতুন করে ভর্তি হতে হবে, তো চলে আসবো। এমন অবস্থায় আমি যেদিন আসবো তার আগের দিন শুক্রবার ছিল, তো আমারও খুব ইচ্ছে করতেছে যে ওর একটা ছবি যদি আমি নিয়ে যেতে পারতাম, আর হয়তো লাইফে কখনো দেখা হবে কিনা জানি না, কিন্তু খুব মানে মিস করতাম। তো আমি কি করলাম, ওকে মানে আমি বলার সাহস পাচ্ছি না। তো পরে ওর একটা ফ্রেন্ড আসে, তার নাম শামীম, ও এসে আমাকে মানে আমি ওই ছাদের সিঁড়ির উপর দাঁড়ায় থাকি, তো ওর ফ্ল্যাটে দরজার সামনে দাঁড়ায় থাকে ওর ফ্রেন্ড। ওই দিন দুপুর আবার ওদের ওই তার যেন একটা বার্থডে থাকে, ওই বাসায় ওদের দাওয়াত থাকে। তো ওরা দাওয়াত খাবে 12টার দিকে শুক্রবার, সবাই নামাজ পড়বে, নামাজ পড়ে এসে দাওয়াতটা খাবে এরকম। তো ওরা নামাজ পড়তে যাবে, কিন্তু আমার জন্য নামাজ পড়তে যাচ্ছে না, মানে আমার সাথে কিভাবে একটু কথা বলবে। এদিকে আমি বলছি যে আমি কিন্তু কাল সকালে ভোরে চলে যাবো। তো ওকে বলার পর ও করলো কি, ফ্রেন্ড আসছে শামীম, ওকে দিয়ে বলতেছে কি, শামীম আমি তোকে সরাসরি কিছু বলতে পারতেছি না, তুই ওকে নাম্বারটা দিয়ে বললে, তারপর হচ্ছে ও আমাকে একটা কার্ডে করে উল্টা সাইডে ও নাম্বারটা লিখে দেয়, ফোন নাম্বার। হ্যাঁ, ওর শামীমের ফোন নাম্বার। ওর কাছে তখনও নাকি কোনো ফোন ছিল না, আমি জানি না। ফোন নাম্বার মানে ওর ফ্রেন্ডের ফোন নাম্বার? হ্যাঁ, ওর ফ্রেন্ডের ফোন নাম্বার। ওর নাম কি ছিল? ওর নাম ছিল রুবেল। ওকে। তো আমি নাম্বারটা নিয়ে তো তখন আমার ঘরে মানে রাখার মতো আমার ওরকম ভাবে পার্সোনালি কিছু ছিল না, ভয়ে ছিলাম, ছোট ছিলাম, চিন্তা করছি যে আপুর সামনে যদি পড়ে যায়। একটা নাম্বার, এখন বুঝি সিম্পল একটা ফোন নাম্বার হতেই পারে, কিন্তু তখন আমার কাছে ফোন নাই, কেন আমার কাছে নাম্বার থাকবে, এটা একটা কোশ্চেন। এজন্য আমি ভয়ে নাম্বারটা কোথায় রাখবো, তো আমি কি করলাম, সালোয়ারের সঙ্গে মানে ভাজে রাখছি। কিন্তু ওটা দেখা যাচ্ছে এটা দুপুরের ঘটনা, তো রাত 8টার দিকে আমি বাথরুমে যাই। আর আমার একটা ইয়া ছিল, আমি জায়গা চেঞ্জ করলাম, আমার মানে শারীরিক দিক দিয়ে কিছু প্রবলেম দেখা দিত, যেমন আমার ফেস চেঞ্জ হয়ে যেত, তারপর টয়লেট বাথরুম এগুলো মানে খুব সমস্যা করতো, খাওয়া দাওয়া। তো আমি রাত্রে মানে দুপুর থেকে রাতের এর মধ্যে আমি আর কখনো মানে টয়লেটে যাইনি। তো যখন টয়লেটে যাই আমি মানে এমত অবস্থায় নাম্বারটা আমার বাথরুমের পর একদম ভিতরে চলে যায়, তখন মনে হচ্ছে আমার সারা দুনিয়া ধরে ঘুরাচ্ছে, মানে তোমার সারা দুনিয়া টয়লেটে চলে যাচ্ছে, এরকম চলে যাচ্ছে। মানে এত কষ্ট করে নাম্বারটা জোগাড় করার পর, এত কষ্ট করে নাম্বারটা জোগাড় করার পর মানে এটা এরকম হয়েছে, খুব খারাপ লাগতেছিল। তো আমি কি করবো মানে চিন্তা করতেছি, মাথা ধরে বাথরুমের মধ্যে বসে পড়ছি। তো রুমে গেছি, রুমে যে আমার কিছু ভালো লাগতেছে না, আমি রাতে খাইও নাই, আপুকে বললাম আমার ভালো লাগতেছে না, আমি খাবো না। কি করবো, কারণ ভোরে তো আমরা চলে যাবো, তো আমি এত আর কখনো কোনোভাবে নাম্বার নেওয়া পসিবল না। তো আমি কি করলাম, দরজাটা হালকা মানে খুলে টিভি দেখতেছিলাম খাটে বসে। তো ও আবার রাত্রে মানে আমি দেখি যে ও রাত প্রায় 15-11টার দিকে ও নিচে নামছে। ও নেশা করতো না, দুধ কিনতে গেছিল সম্ভবত, আচ্ছা ওরকমই বলছিল আমাকে। তো 15-11টার দিকে নিচে নামছে, তো আমি দেখতে পেয়ে আমি করছি কি, মানে রুমের মধ্যে চুল আঁচড়াইলে রাতে চুলটা ভেঙে নিচে পড়ে, খাবারের মধ্যে হয়। তো আমি করলাম চিরুনিটা নিয়ে গেটের সামনে গিয়ে দাঁড়াইলাম। তো আমার দুলা ভাই আর আপু কথা বলতেছে, তো তখন আপুরা সিঙ্গেল রুমে থাকতো, ফ্ল্যাট ছিল না। তো সিঙ্গেল রুম যেহেতু আমি ওদেরকে মানে ওদের মতো করে একটু কথা বলার ওদের সুযোগ দিছি, আমি বাইরে আসছি। তো আমি গেটটা লাগাই, আমি ওদের রুমের সামনে মানে সিঁড়ির সামনে ওদের রুমটা ছিল নিচতলায়। তো আমি ওইখানে দাঁড়ায় চুল আঁচড়াইতেছি। তো অনেক সময় পর প্রায় 10 থেকে 15 মিনিট আমি ওইখানে দাঁড়িয়ে আছি, আর মানে আল্লাহকে ডাকতেছি, আল্লাহ কেন আসছে না, তোকে বলি যে আমি নাম্বারটা হারিয়ে ফেলছি।
তো ও আসে, অবশেষে আসার পর সিঁড়ি দিয়ে উঠে, তো আমি ওকে বলি একটু শুনবেন, তো ঠিক ও এরকম মানে একটা অভিনয় করার মতো এভাবে মুখটা সিঁড়ির রেলিং এ রেখে বলে কি হয়েছে বলো। তো আমি বললাম মানে কি বলবো, মানে খুব ভিতরে ভিতরে আমি নার্ভাস ফিল করতেছিলাম। তো আমি ওকে বললাম দেখেন আপনি যে ফোন নাম্বারটা আমাকে দিছিলেন দুপুরে, ওটা তো আমি হারিয়ে ফেলছি যে কোনো ভাবে, এখন কি করা যায়। কয় দেখো আমার কাছে তো আমার কোনো ফোন নাম্বার নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার কাছে তো কলমও ছিল না ওই মুহূর্তে, মানে কাগজ কলম ছিল না, ওর কাছেও ছিল না। তো বললাম একটা উপায় আছে, কি বলো। তো বললাম খুব ভোরে ঘুম থেকে উঠবেন, আমি সিঁড়ির সামনে বা আমি গেটের বাইরে গিয়ে দাঁড়াবো, আপনি আপনার বেলকনিতে দাঁড়িয়ে কাগজের লিখে ওটা কোন একটা কিছু দিয়ে নিচে ফেলবেন, আমি তো টুকাই নিবো। তো যেমন কথা তেমন কাজ, সকালে উঠে আমি খুব ভোরে উঠছি, আপু মানে আপু আমার সঙ্গে বাড়িতে আসবে, আমি আপু আর আপুর মেয়ে 3 জন আসবো। তো খুব ভোরে উঠে আমি ঘুম থেকে উঠে আমি বাইরে দাঁড়িয়ে থাকি, মানে বারবার পাইচারি করতেছি। তো আপু বলতেছি তুই বারবার গেটের বাইরে কেন যাচ্ছিস। আমি বললাম না এমনি রোদে, শীত তো রোদে যাচ্ছি। তো ডিসেম্বর মাসের ঘটনা, 25 তারিখে ডিসেম্বরের। তো আপু বলতেছে, তো তারপর আমি ওরকম ঘোরাঘুরি করতেছি, একবার মানে ওটা ফেলতে গেছে, বাড়িওয়ালা আঙ্কেল আসছে, তো ফেলতে পারিনি। পরে অনেক কষ্ট করে মানে প্রায় অনেকটা সময় ব্যয় করার পর নাম্বারটা আমি অবশেষে পাই। তারপর 3টা নাম্বার লেখা থাকে ওইখানে ওর রুমমেটের। তো লেখা থাকলে, আর এই যে শামীম ভাই যে নাম্বারটা, ব্যাচেলর থাকতো, হ্যাঁ ব্যাচেলর থাকতো এখানে নারায়ণগঞ্জে। হ্যাঁ নারায়ণগঞ্জ। তখন ও কিসে পড়তো? তখন ও ইন্টারমিডিয়েট 2nd ইয়ারে পড়তো। ওকে। তারপর হচ্ছে ও পরে আমাকে নাম্বার, ওর রুমমেটের নাম্বার দেয়। শামীম ভাইয়ের নাম্বারটা আমি একবার দেখছিলাম, তো একবার দেখে আমার কিছুটা মনে ছিল, কিন্তু 016 এর পর যে ডিজিটটা, এই ডিজিটটা আমি ভুলে গেছিলাম, বাট লাস্টের 6টা ডিজিট আমার মনে ছিল। তো সবকিছু মিলিয়ে মানে আমি পরে নাম্বারটা পাই। নাম্বারটা পাওয়ার পর তো আমি বাড়িতে চলে যাই, 9টার দিকে আমাদের গাড়ি থাকে, আমরা বাড়িতে যাই। এরপর আমার রেজাল্ট আউট হয়, এর মধ্যে আমি আর ওকে ফোন দিতে পারি না। তো এর মধ্যে আমার রেজাল্ট আউট হয়। তারপর এটার জিএসসি রেজাল্ট 2010 সালে। তো তারপর আমি এরপর আমি আবার 9-এ ভর্তি হই, পড়াশোনাটা আবার করতে থাকি। তো 9 তখন আমাদের স্কুলটাই ছিল আমাদের সেন্টার, মানে আমি মাদ্রাসায় পড়াশোনা করছি, তো আমাদের মাদ্রাসাটাই আমাদের সেন্টার ছিল। তো এর মধ্যে ফেব্রুয়ারি মাসে পরীক্ষা শুরু হলো, এসএসসি পরীক্ষা। তো আমাদের বন্ধ দিয়ে দিল 1 মাসে। তো বন্ধ দিলে আমরা যা ফ্রেন্ড সার্কেল ছিলাম, আমরা 3টা বান্ধবী ছিলাম, খুবই ক্লোজ, মানে আমাদের সবাই বলতো মানিক জোড়। আর আমাদের কিছু টিচার ছিল, কিছু হুজুর ছিল, ওনারা আমাদের মজা করে বলতো যে মানে আমরা এক ড্রেস, এক স্যান্ডেল, এক স্কার্ফ, এক বোরকা, সবকিছু একরকম ইউজ করতাম। তো সবকিছু মিলে ওরা আমাদের বলতো যে এরা হচ্ছে 3 বাহিনীর প্রধান, মানে এরকম কিছু করতো, মজা করতো। তো আমরা ঠিক করলাম যে আমরা পিকনিক করব, যেহেতু বন্ধ দিচ্ছে 1 মাসের, তো প্রাইভেট কোচিং ছাড়া তো দেখা হবে না। তো আমরা যেদিন পরীক্ষা শুরু হয় ওই দিনই আমরা পিকনিক শুরু করি, মানে পিকনিকের আয়োজন করি। তো এটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে, আর ডিসেম্বরে হচ্ছে ওর নাম্বারটা আমি নিই। তো এর মধ্যে আমি ওকে 2 দিন ফোন দেই, 2 দিন আমার ফুফাতো ভাইয়ের বোর নাম্বার দিয়ে। তো 2 দিনের একদিন আমি ওকে লাইনে পাই না। সে বলে যার নাম্বারে ফোন দিই, সে বলে যে রং নাম্বার। তো এটা বললে পরে আমি কি করব। এর মধ্যে আমার ছোট মামা থাকতো বাইরে, তো মামা এর মধ্যে বাড়িতে আসে, বেড়াতে আসে, এই পিকনিকের আগের ঘটনা। তো বাড়িতে আসলে মামার ফোনটা মামা সৌদিতে থাকতো, মামা আসার পর মামার ফোনটা আমি নিয়ে একটু নাড়াচাড়া করি। তো এর মধ্যে আমার একটা ফোন আসে এয়ারটেল নাম্বার থেকে। তো ওই যে শামীম ভাই আমাকে যে নাম্বারটা দিয়েছিল ওইটা ছিল এয়ারটেল নাম্বার। তো মামার নাম্বার থেকে এয়ারটেল নাম্বার দেখার পর আমি সঙ্গে সঙ্গে মানে 016, তখন তো আমি ফোন ইউজ করি না, মানে ফোনটা একটা আমার কাছে একটা দারুণ ব্যাপার ছিল, ধরতে পারা করা। তো আমি বলি মামা, মানে নাম্বারটা দেখে আমি 016 এর পর যে ডিজিটটা থাকে ওই ফোনে, ওই নাম্বারে ওই ডিজিটটা আমি মুখস্থ করি, আর লাস্টের 6টা ডিজিট। তো আমি কি করি, এরপর ওই পিকনিকের দিন আমি সুযোগ পেয়ে যাই। তো পিকনিকের দিন আমি আমার আরেকটা বান্ধবী থেকে শিমু, যে 3 জন আমরা, সুইটি শিমু। তো আমি শিমুর ফোন থেকে আমি ওর একটা ফোন থেকে, ওর ফোন থেকে আমি ওকে ফোন দিই। ফোন দেওয়ার পর এদিকে আমার ভাবির নাম্বার দিয়ে আমি আবার ওর আগের দিন ফোন দিয়েছি শামীমকে। তো শামীম বললো দেখেন চিনতে পারছে আপনাকে, তো যাই হোক এতদিন পরে আপনার দেখা, তো আপনি আজকে তো রুবেল আমার কাছে একটু ফোন দিল, ওকে আপনি পাইতেন, এখন তো নেই, তো আপনি পরে ফোন দিন। তো শামীম ওই দিনই, মানে যেদিন পিকনিক করলাম ওই দিন আমি আবার শামীমকে ফোন দিই। ফোন দেওয়ার পর আমি ফোন দেওয়ার আগে আবার শামীম আমার ভাবির কাছে ফোন দেয়। তো এদিকে শিমুর নাম্বারে আমি ফোন দিছি, তো ফোন দিয়ে আমি ওই দিন রুবেলকে পাই। এদিকে আমার ভাবি আমার ওই বাড়িতে চলে আসছে, যে আমাকে বলতেছে যে তোকে তো রুবেল খুঁজতেছে, ফোন দিয়েছিল, তো যার জন্য এত মানে পাগল হয়ে গেছিস কথা বলার জন্য, কিন্তু সে তো তোকে এখন খুঁজে। আমি বললাম যে হ্যাঁ আমি আজকে কথা বলছি অলরেডি। ভাবিকে সকালে ফোন দেয়, কিন্তু ভাবি সঙ্গে সঙ্গে আসতে পারে না।
এর মধ্যে আমি ইতিমধ্যে ফোন দিয়ে কথা বলছি, ওটা ভাবি জানে না। যাই হোক ওদিন কথা বলি, এখন ভাবির ফোনে ফোন দেওয়ার পর ভাবি তো উল্টা পাল্টা বলছে, আমি যে ওকে লাভ করি এটা তো আমি তখন ওকে বলিনি, ও আমাকে বলেনি। তো ভাবি আমাকে বলে যে, ভাবি ওকে বলে যে ভাই আপনাকে তো আমি দেখিনি, কিন্তু জানি না আপনি ননদকে কি করছেন, আপনার জন্য তো খাওয়া দাওয়া একদম সব শিকায় উঠাইছে। তো তখন ও বলে কি ব্যাপার, আমার সাথে কথা বলার পরে ও বলে কি ব্যাপার, তুমি নাকি খাওয়া দাওয়া করো না ঠিকঠাক মতো এই সেই। বললাম কই না তো, এরকম কিছু না তো। কে বললো? ভাবি আমাকে বললো তুমি আমাকে লুকাও কেন। তো আমি বললাম না আসলে এরকম কিছু না, আমার একটু লজ্জা লাগতেছিল। তো বলার পর এইভাবে কথা হলো। পরে ওই দিনের মতো শেষ। আমি মানে ওই দিন মনে হচ্ছে আমি অনেক কিছু পাইছি, আকাশের চাপ পাই গেছি, এত খুশি লাগতেছিল আমার ঈদের দিনের মতো। তো পরেও আমাকে এরপর কন্টিনিউ কথা হলো, মানে এই সপ্তাহে 1 দিন 2 দিন, মানে এটাই ছিল কন্টিনিউ। সপ্তাহে 1 দিন বা মাসে 14 দিন 15 দিন পরে 1 দিন, এরকম করে বলতে বলতে একটা সময় প্রায় 4 থেকে 5 মাস। ও এর মধ্যে 2-3 মাসের মাথায় ও আমার আর একটা বোন থাকে, যে আমি নামটা বলতে চাচ্ছি না, তো ওর একটা বয়ফ্রেন্ড থাকে। তো ওই বয়ফ্রেন্ডের মাধ্যমে মানে ওই ভাইয়া, আমি ওকে একটু হেল্প করি, তো ও ওর বয়ফ্রেন্ড আবার আমাকে একটু হেল্প করে। আমি বলি ভাইয়া ও তোমাকে দেখতে আসতে চাচ্ছে, কিন্তু আমার তো আসলে ওর সাথে দেখা করার মতো। আমি ছিলাম এতটাই বাধ্য আর এত ভয়ে থাকতাম, আগে বললাম যে ভাইকে ভীষণ ভয় পাইতাম। তো কখনো বাড়ি থেকে মানে আমি আধা ঘন্টার টাইম আমার পড়াশোনা বা প্রাইভেটের আউট আমি কখনো মানে নষ্ট করতাম না। যদি কখনো 10 মিনিট লেট হতো তার জন্য আমাকে কৈফিয়ত দিতে হতো, কোথায় ছিল বা কি। আর এই সাহসটাও আমি কখনো দেখাই না। তো আমি বলি ভাই আমি তো আসলে ওরকম ভাবে দেখা করতে পারবো না, তো হয়তো আসলে আপনি আমার মাদ্রাসার পিছনে বা রাস্তায় কোথাও যাওয়ার পথে আসার পথে আমাকে একটু দেখতাম, আমি একটু দেখতাম, অনেকদিন দেখি না। তো বলে ঠিক আছে, আমার ফোন নাম্বার তো ভাইয়ের সাথে কন্টিনিউ কথা হলো। পরে সুযোগ বুঝে আমাকে না জানাই ও চলে আসে, আমাদের এখানে যায় ঢাকা থেকে। তো যার পরে ও আমি যার পর আমার সাথে ওর কথা হয় না, কারণ আমার সাথে ফোন ছিল না। তো আমার ওই বান্ধবী যে শিমু, ওর আবার ওই ভাই একটা মানে দুঃসম্পর্কে আত্মীয় হতো, তো ওর সাথে দেখা হয়। ওর সাথে দেখা হলো, ওকে বলে যে এরকম আমার কথা বলে যে ওকে তুমি খবরটা জানাই দিও, ও আসছে, রুবেল আসছে দেখা করতে। তো আমাকে এসে বলার পর আমি বলি কি বলিস, মানে আমি পুরো আশ্চর্য, আমাকে না জেনেও চলে আসতে। পরে ওই দিন আমরা প্ল্যান করে দেখা করব। তো আমার মাদ্রাসায় আসে, আমার কমন রুমে আমরা 3 জন বসে থাকি। তো আমাদের পিছনে একটা খাল থাকে, খালের ওপারেও দাঁড়ায় থাকে, ওইখান থেকে দেখি। দেখার পর আমাকে ফোনে বলে যে, আমার ওই শিমুর ফোন দিয়ে কথা হয়, তো আমাকে বলে যে তুমি রুবেল ভাই, যে ফ্রেন্ড ভাইয়ের বাসা আসছে ওর নাম রুবেল থাকে। তো রুবেল ভাই আমাকে বলে যে তুমি একটু আসো, আমি ব্যবস্থা করে দিব, অসুবিধা নেই। তো আমাদের গ্রামের মধ্যেই একটা রাস্তা ছিল, মানে আমাদের পাড়ায় না অন্য পাড়ায়। তো এখানে আমরা হাঁটার পথে একটু কথা হয়, আমাদের একসঙ্গে 2টা ছবি তোলে, জাস্ট এইটুকুই। কিন্তু ওরকম ভাবে মানে আমার মেকআপ পরা থাকে, জাস্ট মেকআপটা খুলে ওকে দেখাই। কিন্তু মানে এতদিন পর দেখা হলে যে কিছু একটা মানে কোনো একটা ফিলিংস বা কোনো কিছুই হয় না। তো তারপর ও একদিন থাকার পর আমাকে বলে যে তোমার সুন্দর একটা পিক দাও, আমি আমার মাকে দেখাবো। ওর কোনো বোন থাকে না, ওর 4টা ভাই থাকে শুধু। তো আমি ওকে অনেক লাভ করতাম, মানে ওকে না একদিন সপ্তাহে যদি 1 দিন কথা না বলতে পারতাম বা একটু ঝগড়া হলে আমি খেতে পারতাম না, আমার ঘুম আসতো না। হয়তো জানি না লাভ ছিল না আবেগ ছিল, বলতে পারবো না। পরে এরকম করে তারপর আমার মাকে আমি বিষয়টা বললাম। আর আমি ছোটবেলা থেকেই আমার মা ছিল আমার খুব ফ্রেন্ড, আমি মাকে সবকিছু শেয়ার করতাম। তো আমি মাকে বললাম, মা আমি না এরকম একটা ছেলে আমাকে খুব পছন্দ করে, আমি ওকে পছন্দ করি, তোমাদের অপছন্দ হবে না। তো মা বললো দেখো আসলে এখনের যুগটা যা, এরকম তো হয়। তো মা বললো দেখো এরকম কিছু করো না, ঠিক আছে মানে কথা বলতেছো বলো, বাট এর থেকে বেশি কিছু না। মানে মা আমাকে ওরকম ভাবে, কারণ আমাকে যদি মা শাসনও করে তাও আমি লুকিয়ে করবো, তখন মাকে কিছু জানাবো না। তো মা আমার ফ্রেন্ডলি হওয়ার জন্য মা বললো যে, তো আমি মাকে বললাম যে আমি তো এরকম তো আমি একটু কাশি আনতে যাবো, কিভাবে মানে আমাদের ওইখানে একটু বাড়িতে ওই দিকে বাজারে যাবো। তো কেন বললো, তো আমি বললাম মা আসলে ও আমাকে, মানে মিথ্যা বললাম মাকে আমি, যে ও আমাকে একটা জিনিস পাঠাইছে, এটা আমি আনতে যাব। মাকে আমি বলিনি যে আসছে। মানে মা জানতো যে আপনি রুবেলকে এতটা লাভ করেন? না ওরকম ভাবে তো মাকে মানে এতটা বলিনি, বলতাম যে ও আমাকে পছন্দ করে, ছেলেটা খারাপ না, তুমি কি করবো। মা বলছে ঠিক আছে, পছন্দ করলে তো আর কিছু হয়ে যায় না, দেখি মানে দেখো কি হয়। আর তখন তো আমি অনেক ছোট, আর ওরও তো আমাকে মানে ওই মুহূর্তে বিয়ে করে মানে অনেক টাইমের ব্যাপার ছিল। তো মানুষ ঠিক আছে, সমস্যা কি, পছন্দ করে সময় হোক, এখন তোর কিছু হচ্ছে না, মিনিমাম 4 থেকে 5-7 বছর লাগবে এখনো, তুমি ম্যাচে উঠো বা ও। তো
এরকম বলার পর মা আমাকে তো আমি মার কাছ থেকে অনুমতি নিয়ে আমি আমার এক ফ্রেন্ডকে নিয়ে কাশিয়ানি মানে আমাদের ওই বাজারে যাই। যাওয়ার পরে আমি ওইখানে যাওয়ার পর ওর সাথে আমি স্টুডিওতে একটা ছবি তুলি। তো ওইখানে আমাকে জড়াই ধরে, ও জাস্ট এতটুকুই জড়িয়ে ধরে, ও আমার কপালে একটা কিস করে স্টুডিওর মধ্যে। হ্যাঁ, স্টুডিওতে। ওকে। তো তখন তুমি ক্লাস 9 পড়ো? হ্যাঁ, 9 পড়ি। ওকে। তো এরপর স্টুডিওতে ওর পর ছবি নেয়, আমার 2টা ছবি নিয়ে যায়। এরপর তারপর তো মানে এই ধরনের ছবি তুলছিলে তুমি স্টুডিওতে, তোমার কোনো ভয় লাগছিল না? না না, আসলে মানে জাস্ট ও আমার সুন্দরভাবে মানে ওর মাকে দেখানোর জন্য একটা পিক নিয়েছিল। ওকে। তো তারপর করে যাই হোক, ওর মা ওই ছবিটা নেওয়ার পর ও চলে যায়। চলে যাওয়ার পর আমি বাড়িতে চলে আসি। তারপর থেকে ওর সাথে আমার মনে হয় 2 মাস এরপর কথা হয়। তারপর হঠাৎ করে ওর ফোন বন্ধ। তো আমি আর কখনো ওকে কোনো নাম্বারে পাই না। শামীম ভাইয়ের ওই নাম্বারে ফোন দেই, তাও পাই না। তো ওর সব নাম্বার বন্ধ হয়ে যায়। এরপর থেকে কখনোই আমি ওর সাথে যোগাযোগ করতে পারি না। তারপর আমি যখন ক্লাস 10-এ উঠি, তো তখন এর মধ্য দিয়ে ছুইটি যে আমার বান্ধবীটা, ওকে একটা ছেলে পছন্দ করতো, খুব লাভ করতো। তো আমরা যখন প্রাইভেটে যাইতাম, মানে কুয়াশা, কিছু অন্ধকারে দেখা যাইতো না। তো এমত অবস্থায় মানে আমরা এখান থেকে 2 হাত সামনে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু ওকে যে ছেলেটা লাভ করে, ও ওই কুয়াশার মধ্যে অত ভোরে, মানে ভোর 5:30 থেকে 6টা, শীতের দিন 6টা মানে অনেক ভোর। তো ওই সময় ও রাস্তায় দাঁড়ায় থাকতো একবার দেখার জন্য শুধু। তো আমরা আসতাম। তো এরকম করতে করতে ওর সঙ্গে ছিল মানে নয়ন নামে একটা ছেলে। তো ও মানে পিয়ন ছিল আর কি, ওর সঙ্গে আসতো। আর আমি ছিলাম সুইটির খুব ক্লোজ ফ্রেন্ড, আমার বেস্ট ফ্রেন্ড ছিলাম। তো আমরা একসঙ্গে যেখানে যাইতাম করতাম, তো আমাদের পিছু নিত। তো হঠাৎ করে করতে করতে, আর আমাকে ওরকম ভাবে কেউ চিনতো না, সুইটিকে সবাই চিনতো এক নামে। ও আমার থেকে অনেক বেশি মেধাবী স্টুডেন্ট ছিল। তো সব এজন্য ওর ইয়াটা ছিল বেশি, তো ওকে সবাই চিনতো। ওর সাথে মেশা এসে আমাকেও আস্তে আস্তে করে সবাই চিনলো। তো এমনিতে আমি খুব শান্তশিষ্ট ছিলাম। তো ওরকম চিনতে চিনতে এখন একদিন ওই নয়ন মানে সাদ্দামকে, যেটা পরে শুনছি আর কি, যে সাদ্দামকে জিজ্ঞেস করছে ওই মেয়েটা কি। তো আমাকে শুধু চোখই দেখতো, আমার ফেসটা কখনো দেখতে পারিনি তখনও। তো বলতেছে চোখ দেখে ওর খুব ভালো লাগে। তো বলতেছে ওই মেয়েটা কি। তো তখন এটা নয়ন সাদ্দামকে জিজ্ঞেস করছে, মানে যে নয়নটাকে যেন কে ছিল ওখানে। সাদ্দাম ওকে ওর সাথে আসতো, মানে পিয়ন হিসাবে আসতো আর কি, ওকে হেল্প করতে, মানে সাদ্দামের হয়ে ওকালতি করতো যে ও আপনাকে ম্যাম, আপনাকে এভাবে বলতো, ম্যাম বলতো, আম্মা জান বলতো অনেক সময়, যে আম্মা জান আপনাকে না আমার বাবা মানে আব্বা জান বলতো, মজা করে আর কি, যে খুব পছন্দ করে। তো এগুলো বলার পর তো ওই হঠাৎ করে মানে আমাকে একদিন চোখে পড়ে যে ওই মেয়েটা কি, প্রতিদিন দেখে ওর সাথে থাকে। তো মেয়েটা কে, তো বললো যে আমার ভাইয়ের নাম ধরে বললো যে ও তো ওর বোন। তো বললো ওর বোন এত বড় হয়ে গেছে আর ওর বোন এরকম। তো মানে হ্যাঁ, নয়ন বলতেছে। তো বললো যে ওর সাথে তো প্রেম করতে হয়। তো আমাকে একদিন অফার করে, আমি মানে রাজি হই না। অফার করে কিভাবে, ডেকে সরাসরি? অফার করে বলতে ও আমাকে, হ্যাঁ সরাসরি, মানে আমরা আসতেছি, তো বললো যে তোমাকে আমার খুব ভালো লাগে, আমি তোমাকে লাভ করি। তখন তো আপনি রুবেলকে পছন্দ করেন? হ্যাঁ, তখন আমি রুবেলকে পছন্দ করি, বাট রুবেলের সাথে আমার কোনো যোগাযোগ নেই। কতদিনের গ্যাপ পড়ে গেছে? গ্যাপ পড়ে গেছে প্রায় কত 6 মাস। যোগাযোগটা ছিল না কি কারণে? ওর ফোন মানে আমি হঠাৎ করে একদিন ওর ফোনে পাই না, ওকে ফোন বন্ধ হয়ে যায়। পরে মানে তখন থেকে আর ওর সাথে আমি যোগাযোগ করতে পারি না। আমি জানি না কেন ও আমাকে অফার করে, তো আমি রাজি হই না, তো ওর মতো করে থাকে। তো হঠাৎ করে একদিন আমি মানে ওকে দেখা যেত কেমন, মানে ওকে আমি একটা নিক নামে ডাকতাম, কার্টুন বলে। কার্টুন? হ্যাঁ, কার্টুন, মানে ও একটু দেখতে ছোটখাটো ছিল। তো আমাকে বলতাম যে ওকে না কার্টুনের মতো লাগে। তো ওর এক মানে আমাদের বাড়ির সাইডে একটা মেয়ে ছিল, মিশতাম আর কি, মানে অত ক্লোজ ফ্রেন্ড ছিল না। তো ওকে একদিন মজা করে হাসতে হাসতে বলতেছি কি যে ওই ছেলেটাকে না আমার কাছে কেমন লাগে, কার্টুন কার্টুন। তো বলতেছি কি তোর সাথে প্রেম করবে? আমরা আশ্চর্য, ওকে কার্টুন বলতেছি, তারপর তুমি এটা বলো কিভাবে। ও এটা করলো কি, ওর ভাইয়ের সাথে ওর নয়নের খুব মানে ক্লোজ ফ্রেন্ড ছিল ওরা। তো ওদের বাড়িতে আমি প্রায় রাতে ঘুমোতো। তো ওকে বললো যে ভাই, ওই দিন সকালেই মানে তারপরের দিন রাতে ওদের বাড়িতে ঘুমোয়, সকালে বলতেছে ভাই জানেন আপনাকে না একজন একটা কথা বলছে। তো ও কি বলছে? বলছে ওই মেয়েটা না আপনাকে বলছে, মানে ও একটু বানিয়ে বলে যে ওকে আপনাকে খুব ভালো লাগছে। তো তখন এটা বললো ওই মানে আমার ফ্রেন্ডের মতো আর কি, ফ্রেন্ড ছিল না যদিও। হ্যাঁ, এটা কাকে বলছে? ওটাও নয়নকে বললো যে ও আপনাকে বলছে। তোমার হয়ে ওকে বলেছে? হ্যাঁ, ওই মেয়েটা আমার হয়ে মানে আমার হয়ে ওই ছেলেটাকে বলছে, নয়নকে বলেছে যে ওকে কারো ভালো লাগে। হ্যাঁ, ও বলতেছে কি ওই মেয়েটা না আপনাকে কার্টুন বলছে। ওকে ওকে। এর আগে তো নয়ন আমাকে প্রপোজ করছে, বাট আমি অ্যাকসেপ্ট করিনি, ওর মতো করে রয়েছে, তেমন অতটা জোর দেয়নি। তারপর এটা যখন ওকে বললো, তা বললো কি বলিস, বলার পর ও আমার মানে আমাকে ওর একটা জিদ চেপে গেল যে আমার সাথে রিলেশন করবেই। ও আমাকে অফার করলো আবারও।
তো আমি রাজি হইলাম না। তো রাজি না হওয়ার পর ওকে অনেকে টিটকেরি মারলো যে কি ব্যাপার, তুই ওকে অফার করলি, ও তো তোকে অ্যাকসেপ্ট করলো না। তো পাত্তাই দিল না। তো তখন ও করলো কি করতো, মানে ওর একই গ্রামে বাড়ি, তো আমার ভাইয়ের যারা ফ্রেন্ড ওরও ফ্রেন্ড তারা। তো ও কি করতো আমাকে মানে কিভাবে কি করা যায় আমাকে ব্ল্যাকমেল করতে শুরু করলো। কিভাবে, আমার সামনে কখনো আসতো না ও, আমার মানে আমি দেখা যাচ্ছে প্রাইভেট পড়ে আমি রাস্তার এই সাইড দিয়ে আসতেছি, ও মাঝে খালেও পার দিয়ে আরেকটা রাস্তা ছিল, তো ও ওইখান দিয়ে যাচ্ছিল। তো ওইখান থেকে ও গিয়ে মানে ও গিয়েই বলতো, জাস্ট ও আমাকে দেখছে এতটুকুই, ওখানে গিয়ে ওই আমার ভাইয়ার মানে যারা ওর ফ্রেন্ড তারা তো আমার ভাইয়ার ফ্রেন্ড ছিল, তো ওদের কাছে বলতো যে আজকে না ওর, আমার ভাইয়ের নাম ধরে বলতো যে ওর বোনকে না আজকে ফুল দিছি। তারপর মানে এরকম করে কন্টিনিউ চালা যেতে লাগলো যে আজকে ফুল দিছি, কালকে ছবি দিছি, তারপর হচ্ছে আমার ওকে আমি আমার ছবি চাইছি, ওকে ছবি তুলে দিছি, এরপর ওর সাথে দেখা করছি, ওইখানে যে কথা বলছি, কিন্তু এটা আমি কিন্তু কিছুই জানি না, মানে এই ধরনের কথাবার্তা ছড়াচ্ছিল। তো এগুলো কি করতো, ও যাদের কাছে বলতো তারা আবার আমার ভাইয়া তখন ঢাকায় ছিল, তো ভাইয়াকে ফোন দিয়ে বলতো যে দেখ তোর বোন না এরকম ওর সাথে রিলেশন করতেছে এই সেই। তো ভাইয়া এগুলো শুনে আম্মু আব্বুর কাছে ফোন দিয়ে আম্মু আব্বুকে অনেক ধরনের কথা বলতো, তো ওরা আমাকে প্রেশার দিতাম, বলতাম দেখো আমি আসলে এরকম কিছু করি না। তো ব্যাপারটা আমার মা বুঝতো, কারণ আমি মার সাথে সবসময় সবকিছু শেয়ার করতাম। ফ্রি ছিলেন? হ্যাঁ ফ্রি ছিলাম। তো এভাবে বলতে লাগলো, হঠাৎ ভাইয়া বাড়িতে চলে আসলো, আসার পর এরকম ও মানে কন্টিনিউ চালা যাচ্ছে ওর মতো করে। তো আমি একদিন আমার এক্সাম ছিল, আমি এক্সাম শেষ করে বাসায় এসে ভাত খেতে বসছি, তো এই মুহূর্তে আমার ভাইয়া বাইরে থেকে এসে মানে আমাকে কিছু না বলেই পা থেকে স্যান্ডেল খুলে আমাকে মার শুরু করে। মানে ওকে কে বলে যে আমাকে নাকি আমি নাকি ওর সাথে মিট করছি, কোন রাস্তার মাথায় দাঁড়িয়ে কথা বলছি। তো মা জিজ্ঞেস দৌড়ায় আসে, এসে বলে কি ব্যাপার কি হয়েছে, তো বলে তখন বলে যে আসলে ও তো তুমি তো কোনো খোঁজ খবর রাখো না তোমরা, ও তো এরকম ওর সাথে রিলেশন করে এসে। তো আমার প্রচন্ড জিদ চেপে গেল, মানে এরকম করে কয়েকবারই আমাকে মারলো। তো ওই মার খাওয়ার পর আমি এটা চিন্তা করলাম যে আসলে আমার সাথে কোনো রিলেশন করি না, তাহলে যেহেতু আমাকে এরকম করতেছে, আর আমি তখনও বুঝতেও পারতাম না যে আসলে এই ব্যাপারগুলো ও ছড়াচ্ছিল, আমার মনে হতো যে হয়তো কেউ শত্রুতা করে এরকম করতেছে। তো আমি কি করলাম, আমি বললাম যে না রিলেশন যেহেতু করি না, তারপরে আমার এভাবে মানে টর্চার করতেছে, তো আমি ওর সাথে অ্যাফেয়ার করবো। সবাই বললো যে না করে যেহেতু মার খাস তাহলে করে দেখ কি হয়। তো একটা সময় কি করলো, আমি ওকে বললাম আচ্ছা ঠিক আছে। তো ঠিক আছে কিভাবে কথা বললো, আমার তো ফোন ছিল না, তো আম্মুর ফোন দিয়ে ওরকম ভাবে আমি বলতাম যে আমার আম্মুর ফোন নেই। তো এক সময় আসলে এক এলাকায় বাড়ি, ও জানতো যে আম্মুর ফোন ছিল, তোমাকে বলতো যে ফোন দাও, না হলে আমার সাথে দেখা করতে হবে রাতে এসে, তো বাড়ির পিছনে আসবা, রাতে দেখা করবো। তো আমার পক্ষে সেটা পসিবল ছিল না, তো আমি বললাম ঠিক আছে। ও মাঝে মধ্যে আমার ফোন দিয়ে মিস কল দিয়ে কথা বলতাম। তো ও আমাকে এর মধ্যে কিছুদিন যাওয়ার পর আমাকে একটা ফোন কিনে দেয় নর্মাল, তো ওই ফোন দিয়ে মাঝে মধ্যে আমার সাথে কথা বলতাম। তো এরকম করতে করতে আমার এক্সাম চলে আসলো, এক্সামের মধ্যেও খুব মানে আমি আসলে আমি তো মানে ওই জিতটা যে আমার চাপছে যে আমি মার মানে যেহেতু রিলেশন না করেই মার খাচ্ছি, সেহেতু রিলেশনটা করি, তো যখন আমি ওকে হ্যাঁ বলি আচ্ছা ঠিক আছে ওকে, তো তখন তো ওর সাথে আমাকে ওকে কিছু বুঝাতে হবে যে হ্যাঁ সত্যি আমি ওর সাথে রিলেশন করতে চাচ্ছি। সে কারণে ফোন নাম্বারটা দিলে? সে কারণে আমি প্রথমত বলছি যে আমি তো নিজের তো কোনো পার্সোনাল ফোন নেই। তো আমাকে কেউ বললো যে আচ্ছা তোমার মার তো ফোন আছে, তোমাকে মাঝে মধ্যে মিস কল দিও। তো যখন আমি মিস কল দিতাম মানে না পারা অবস্থাতে গিয়ে এই নাম্বার ওকে মিস কল দেয়া আমার, তা না হলে ওর সাথে রাতে মিট করতে হবে আমাকে। তুমি ওকে জাস্ট ইয়েস বললে এই কারণে যে তুমি যেহেতু ওর কারণে মার খাচ্ছ সুতরাং তুমি ইয়েস বলে দিয়েছো। আমি ঠিক মানে বুঝলাম না, এটা কি রাগের বশবর্তী হয়ে এরকম করা নাকি তোমার ভিতরে? না আমি চিন্তা করলাম যেহেতু আমি ওকে মানে রাজি হয়নি রিলেশনটা করতে, সেহেতু ও আমাকে এভাবে ব্ল্যাকমেল করতেছে, ও করে যাচ্ছে কন্টিনিউয়াসলি। আচ্ছা বিভিন্ন ভাবে বিভিন্ন কাছে কথা ছড়াচ্ছে। হ্যাঁ কি করবো, এদিকে আমার ফ্যামিলি থেকেও একটা প্রেসার দিচ্ছে আমাকে, এর মধ্যে আবার আমাকে আমার এক কাজিন অফার করে, তাকেও আমি না করে দিই। তো তাকে বলে দেখ তুই তো ওর সাথে রিলেশন করতে পারলি না, তো আমি দেখ তোর চাচাতো বোনের সাথে সম্পর্ক করতেছি। তো একটা সময়ের পর আমি আসলে মন থেকে কখনোই ওকে অ্যাকসেপ্ট করতে পারি নাই, খুব ঝগড়া করতো আমার সাথে। আমার তো এর মধ্যে এসএসসি পরীক্ষা সামনে, এক্সামের প্রিপারেশন নিতে হবে। তো আমি ওকে বললাম যে দেখো এখন কথা বলা কমিয়ে দিতে হবে, এখন কথা বলা যাবে না, আর আমার ফোনটাও রাখা ঠিক হবে না, কারণ ফোন থাকলে গান দেখবো, এটা করবো সেটা করবো, মানে একটা কিছুর মধ্যে ঢুকে থাকবো, গেম খেলবো, তো এগুলো থেকে ফোনটা তুমি নিয়ে নাও। তো বললো যে না কথা না বললে আমি থাকতে পারবো না। তো ঠিক আছে। তো আমার মানে এক্সামটা খুবই খারাপ হলো, প্রতিদিন আমার সাথে ঝগড়া করতো, আর তো যার কারণে আমার এক্সামটা খুব খারাপ হলো। তখন ও ইন্টারমিডিয়েট পড়ে, তো আমি বললাম দেখলাম ভেবে চিনতে, আর আমার ফ্রেন্ডরা বললো যে আসলে এটা হওয়ার না। তো আমার দুলাভাই আমাকে খুবই করতো, নিজের মানে একদম দুলাভাইকে খুব করতাম, সম্মান করতাম, উনিও নিজের ছোট বোনের মতো করতো। দুলাভাই বলছে তুমি যদি রেজাল্ট ভালো করতে পারো তাহলে তোমাকে ঢাকায় ভর্তি করে আমি তোমার পড়াশোনার খরচ প্রয়োজনে চালাবো। তো ঠিক আছে আমি যার জন্য রেডি। তো ওই যে মেয়েটা আমাকে মানে ফার্স্টে ওকে বলছিল যে ওকে ভালো লাগে, তো ও কি করলো, ওই ব্যাপারগুলো সবসময়
ওই যে মানে ওর পাশে যে মেয়েটা ছিল একটা মেয়ে, সাদ্দামের গার্লফ্রেন্ড? না না, সাদ্দামের গার্লফ্রেন্ড না, ও তোমার বেস্ট ফ্রেন্ড ছিল, মানে আরেকটা মেয়ে ছিল যে ওকে বলছিল যে, ওই মেয়েটার নাম ছিল সোনালী। সোনালী তোমার বয়ফ্রেন্ডকে গিয়ে বলেছিল যে তুমি ওকে কিছু একটা বলেছো, নেগেটিভ কথাবার্তা বলেছিল, সোনালীর কথা বলছো? ওকে, হ্যাঁ। তো সোনালী ও গিয়ে বললো যে এরকম টিয়ার না, হয়তো ওই বলছে যে ও ঢাকায় চলে যাচ্ছে, তো কি করবেন। আর এদিকে ওর সাথে আমার টোটালি যোগাযোগ বন্ধ হয়ে যায়। আমার ছোট ভাই তো জানতো আমি ফোন ইউজ করি, তো আমরা যেদিন ঢাকায় আসবো আমি আমার আপুর সঙ্গে টিকিট কাটা কনফার্ম। তো তার আগের দিন রাতে আমার ছোট ভাই ও ফোনে গেম খেলতো, ওকে গেম খেলতে না দিলে ও তো বলে দিবে আম্মুকে যে আমি ফোন ইউজ করি। তো গেম খেলতে, হ্যাঁ আমার ছোট ভাই। তো আমার প্রচন্ড মাথা ব্যথা করতেছে, আমি ঘুমিয়ে আছি। তো ও কি করছে, ও আমার সিমটা ক্লোজ করা ছিল, ফোনেই ছিল, ক্লোজ করা ছিল। তো সিমটা খুলে ও আমার ছোট ভাই ও ওই নাম্বারটা ডায়ালেই থাকে একদম ফার্স্টে। ও করে কি, হ্যালো হাউ আর ইউ ভাইয়া, কেমন আছেন, এতটুকু SMS লিখে ওই নাম্বারটা সেন্ড করে। তারপর নয়ন সঙ্গে সঙ্গে ফোন ব্যাক করছে। যে নাম্বারতে ফোন দিছে আমি আবার ওকে বলছি এই নাম্বারটা হচ্ছে আমার না, আমার কাজিনের। তো কাজিনকে নাম্বারটা দিয়ে দিছি, যেহেতু তুমি ওই নাম্বারে ফোন দিলে আমার প্রবলেম হবে, জেনে যাবে, তো তুমি ফোন দিও না। তো ফোন দিত না। তো যখনই ও SMS করছে তখনই ওর সঙ্গে সঙ্গে ফোন দিছে। ফোন দিলে এমত অবস্থা আমার বাড়িতে দাঁড়ায় আছে, কিন্তু আমি জানি না। বাড়ির পিছনে কিছু মানে গাছ লাগানো কিছু ফাঁকা জায়গা ছিল ওইখানে। তো আমাকে SMS পেয়ে ফোন সঙ্গে সঙ্গে ব্যাক করে। ফোন দেওয়ার পর আমার ছোট ভাই, আমি খুব বকাবকি করি ওকে, তুই কি এটা কি করলি, আমি তো সকালে ঢাকায় যাবো, এখন মানে ফোনও ধরা সম্ভব না আমার পক্ষে, আমি কথা বলতে চাচ্ছি না ওর সাথে। ফোন না ধরলে তো সে ফোন ব্যাক করতে থাকবে। হ্যাঁ, ব্যাক করতে থাকবে। তো আমি খুব বকাবকি দিই। ও আবার কি করে, ও ওভার পাকনামি করে মুখে একটা গামছা টাওয়াল নিয়ে ও বলে যে ভাইয়া আমি, মানে আমার কাজিনের নাম ধরে বলে যে আমি তাকে, আমার তো ভুল হয়ে গেছে, রং নাম্বারে চলে গেছে, এটা বলে সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দেয়। তো ও তো পুরাটা বুঝতে পারে। আমি বললাম তুই ভুল তো একটা করছিস, নেক্সট আরেকটা ভুল করলি। তো ওকে বকাবকি করে আর কি করবে, দেখে ওকে বেশি বকাও যাবে না, কারণ ও মাকে বলে দিবে, বাবাকে বলে দিবে। পরে আমি ফোনটা ধরার পর বলছে তুমি এক্ষুনি ঘরের বাইরে আসবা, তা না হলে কিন্তু আমি তোমার বাড়িতে চলে আসবো। আমি কিন্তু তোমার বাড়িতে আছি, তুমি ঘরের বাইরে আসুন, তোর সাথে কথা বলবো। তো আমি বললাম না, তোমার সাথে কোনো কথা নেই, শেষ। তো পরে ওরকম আমি ফোন বন্ধ করে দিই। বন্ধ করে দেওয়ার পর আমাকে, আমি ফোন কিছুক্ষণ পর আবার, মানে ও আমার ঘরের পেছনে আসছে, ও নড়তেছে, মানে আকার ইঙ্গিত আমি বুঝতে পারতেছি যে ও আমার বাড়িতে আছে। তো আমি কি করবো, আমার খুব ভয় করতেছিল। তো এমত অবস্থা, আমাদের গ্রামের বাড়ি তো বাইরে ছিল বাথরুম, অ্যাটাচ ছিল না। তো আমি বাথরুমে যাই, বাথরুমে গেলে ও আমাকে, আমি বাথরুমে গিয়ে ফোনটা ওপেন করে কথা বলি, কারণ ঘরের ভিতর একটা ঘরেই আমার বোন ছিল, মা ছিল, কথা বলাটা পসিবল ছিল না। তো আমি বাইরে যাওয়ার পর কথা বলে ও বলতেছে দেখো তুমি যদি এখন ওর সাথে কথা না বলো বা তুমি যদি না করো, তাহলে আমি কোনোভাবেই ওর সাথে কথা বলতে চাচ্ছিলাম না। তো আর ও আমার সাথে খুবই খারাপ ব্যবহার করছে, খুব বকা দিচ্ছে, যেন আমি কোনোভাবে, মানে কোনো অবস্থাতে কথা বলতে চাচ্ছি না। তো আমাকে বললো যে তুমি যদি না বেরোয় আসো তাহলে আমি কিন্তু গলায় ফাঁস দিব রশি দিয়ে। তো আমি কি করলাম, ওর একটা ফ্রেন্ডের নাম ছিল সাদ্দাম, ওকে ফোন দিলাম, দিয়ে বললাম যে ভাইয়া আপনি একটু ওকে বুঝান, আপনি একটু দেখেন, ও অমুক জায়গায় আছে, আমাকে বললো গাছের ভিতর, তো আপনার একটু ওকে বুঝা শুনে নিয়ে যান। আসলে তো এরকম পাগলামি করতেছে, আর আমার তো কথা বলে এখন সম্ভব না, আমার মা আছে, বোন আছে। তো বললো যে আচ্ছা ঠিক আছে। তো ওরা আসার পর বলছে না আসলে কিছু না, তোরা যা, আমি তো, ওর বাড়িটা ওইখানেই ছিল, তো পরের মানুষ কতক্ষণ থাকবে। তারা বললো ঠিক আছে। তো বললো আমি এমনিতেই বসে আছি, পাগল নাকি তোরা, আমি এরকম কিছু করবো না। তো ওরা চলে যাওয়ার পর ও আমাকে আবার SMS করে যে তুমি লোক পাঠাইছো, ওরা আমার কি করতে পারবে, ওরা আমাকে সারা রাত পাহারা দিবে নাকি। তো আমি বললাম তোমার যা ইচ্ছা তুমি তাই করো, আমার ভালো লাগতেছে না, আমি আর পারতেছি না। তো বললো যে তুমি যদি আমার সাথে দেখা না করো খুব খারাপ হয়ে যাবে, কিন্তু আমি কিন্তু তোমার বাড়িতে চলে আসবো। তো আমি ঘরে চলে যাওয়ার পর ফোন আর খুলি না। তো এর মধ্যে আমি, আমার ভাগ্নি যে ছিল ওর বাথরুম আসে, তো আমার বোন আমাকে বলে যে তুই একটু বাইরে নিয়ে যা, বাথরুম টয়লেটটা করে নেয়। তো ওকে নিয়ে আমি ওই মানে বাথরুমের মধ্যে ঢুকি না, ও বাইরে, ও বাথরুমে বসতে ভয় পায়, ওকে ওখানে বসা টয়লেট পাচ্ছি, এর মধ্যে ও চলে আসছে। এদিকে আমাদের ঘরের দরজা কিন্তু খোলা। তো আমার সামনে যখন চলে আসছে আমি ভয় পেয়ে গেছি, আমি এবার এগোয় গেছি। এগোয় যাওয়ার সঙ্গে সঙ্গে ও আমার, আপনি দেখতে পারবেন মানে এখানে ওর হাতে সিগারেট ছিল, আমাকে ঠেসে ধরে এইভাবে। সিগারেট? হ্যাঁ সিগারেট। নাম যেন কি ছিল? নয়ন। হ্যাঁ। তো এখানে এই জায়গাটা ঠেসে ধরার পর এখানে পুড়ে যায়। তো আমি সঙ্গে সঙ্গে হাতে ছাটি মারি, ও আমাকে ঠাস করে একটা চড় লাগাই দেয়। প্রচন্ড রাগ ছিল, তো চড় লাগাই দিলাম, দৌড় মেরে চলে এসে আমি পানি থাকে বালতি ভরা, ওই পানি দিয়ে ওটা ধুয়ে আমি ঘরে চলে যাই, ওটা দেখাই না কাউকে। তো ওকে নিয়ে আমি ঘরে চলে যাই। তারপর থেকে আমি ফোন মানে টোটালি আর খুলি না। তো আমার তো ঘুম আসতেছে না, কারণ ও পাগলামি করতেছে, আমি একটা টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছি। তো কি করলো, ও হঠাৎ করে আমার রাত তখন 11:30 বাজে, আমার বড় ভাইয়া, মানে ঘর ছিল দুটো, আলাদা ঘর থাকতো ভাইয়া, তো টিভি দেখে ওই ঘরে আসছে ভাত খাইতে, আমরা যে ঘরে ঘুমাইছি। তো আমি, আমার বোন আর আমার ভাগ্নি এক খাটে ঘুমাইছি, আম্মু বউ সাইডে। তো ওই ভাইয়া এসে খেতে বসছে, তো এর মধ্যে ওকে ফোন দেয় নয়ন, ওর মার নাম্বার থেকে ফোন দিল। তো ভাইয়া নাম্বারটা চিনতে পারে না, ও মানে খেতে বসে একাকারই বলতেছে কে এত রাতে ফোন দিছে।
তো গ্রাম অঞ্চলে তো 11:30 মানে অনেক রাত। ও করে কি ঘরে বাইরে গিয়ে কথা বলে, কিন্তু আমার ভেতরে মানে চোরের মন পুলিশ পুলিশ, আমার ভেতরে একটা ভয় কাজ করতেছে যে কি না কি জানি কখন কি হয়ে বসে। তো সত্যি তাই, ও ভাইয়া বাইরে গিয়ে কথা বলে। তো ভাইয়াকে বলে যে রাসেল, মানে ভাইয়ের নাম ধরে বলে যে একটু রেলে আয়, তোর সঙ্গে আমার একটু কথা আছে। কে বলে এটা? নয়ন বলে। ওকে। ভাইয়া তো পুরো ইয়া হয়ে যায় যে কি ব্যাপার, ও আমাকে কেন ডাকছে। আর ভাইয়া তো জানে যে ও আমাকে পছন্দ করতো, একটা প্রবলেম তো হয়েছিল আগে। তো ভাইয়া যায়, ভাইয়া আমার চাচাতো ভাইকে ডেকে বলে যে তো চল, তো ও ডাকতেছে। তো আমার কাজিনকে দূরেই বসায় রেখে ও যায়। যার পর ভাইয়াকে বলে যে দেখ, তোর বোনের সাথে আমার 3 বছর আগে কোর্ট ম্যারেজ হয়েছে, এখন তোরা মেনে নিবি না কি করবি, তোরা চিন্তা করে দেখ। তো এটা বলার পর আমার ভাইয়া পুরা মানে পার নিচে থেকে মানে মাটি সরে যায়। তো ওই মুহূর্তে কি করবে, ও যাই হোক, আলটিমেটলি তো কোর্ট ম্যারেজ হয়নি। নো, আমি আলটিমেটলি আমাদের কোর্ট ম্যারেজ কি তখনের স্টিল না, তখনের 3 বছর আগে। আমি ওকে চিনি না। ও ভাইয়া ওকে জিজ্ঞেস করে যে তুমি কি কোনো মানে প্রুফ দেখাইতে পারবা? তো বলে হ্যাঁ আমি প্রুফ দেখাইতে পারবো। দেখাও। তো বলে যে আমার সময় লাগবে, কালকে দেখো। তো আমি জানি না ও যদি দেখায়নি, যদিও দেখাতে পারতো কিনা আমি সেটাও জানি না, কিন্তু সেটা তো হয়তো সম্ভব না। আমি জানি না আমাদের দেশে এরকম কোনো আইন আছে কিনা বা এরকম পসিবিলিটি আছে কিনা দেখানোর। এটা বলার পর আমার ভাইয়া বাড়িতে আসে, এসে আমার বোনকে আগে ডাকে, বোনকে ডাকে। আমি কিন্তু ঘুমোইনি, ঘুমের ভাব ধরে আছি, ঘুম আসতেছে না আমার। তো ডেকে নিয়ে ওদের বাইরে নিয়ে কিছু কথা বলে, ওদের কি বলে আমি জানি না। বলার পর আমার বোনকে দিয়ে আমাকে ডাকায়। ডাকানোর সঙ্গে সঙ্গে আমি বাইরে যাওয়ার সাথে সাথে আমার ভাই আমাকে খুব মারা শুরু করে। মানে আমার কানে প্রথম যে চটটা দেয়, আমার পুরো কানে আমি কিছু শুনতে পাই না, ঘুরে পড়ে যাই মাটিতে। তো আমাকে অনেক মারার পর বলতেছে তুই তো, তোর তো বিয়ে হয়ে গেছে, তুই স্বীকার কর। তো আমার ভাই আমার কাছে কিছুই শুনতে চায় না, মানে ওর কথাটাই ভাইয়া পুরো মানে কপি করে বলে যে তোর বিয়ে হয়ে গেছে। তো আমি বলি না ভাইয়া, মানে ভাইয়াকে দাদা বলতাম, বললাম দাদা অসম্ভব, এটা হয়নি, যেটা হয়নি আমি সেটা কেন বলবো। তুই স্বীকার কর যে তোর বিয়ে হয়ে গেছে। তো আমার জন্য আম্মুকে অনেক কথা বলে যে তুমি কোনো খেয়াল খবর রাখো না, তুমি দেখো নাই, তুমি খোঁজ খবর রাখো না, এটা সেটা, তুমি তোমার মেয়েকে লাই দিছো। তো আমার কষ্টটা এটাই যে আমি কখনো আমার টাইমের কোচিং, প্রাইভেট বা মাদ্রাসার টাইমের, ক্লাসের টাইমের পর 10 মিনিট যদি কখনো কোথাও কোনো ফ্রেন্ডের বাসায় লেট করতাম, তো ফ্রেন্ডের মাকে দিয়ে বলাইতাম। মানে যদি কখনো আন্টি বলতো যে খেয়ে যাও, দুপুর আসছো খেয়ে যাও, তো ওই আন্টিকে বলতাম যে আন্টি আসলে আমি তো লেট করি না, আমার বাসায় প্রবলেম হবে। তো আন্টি নিজে ফোন করে বলতো যে দেখেন আমাদের বাসায় আসছে, ও চলে গেলাম, এবার আপনাকে ফোন দিয়ে জানাবো যে এখন বেরোইছে, সমস্যা নেই, এটা বলতো। তো সেই জন্য আমি কখনোই মানে 1 ঘন্টা আমার বাড়ি থেকে কোর্ট ম্যারেজ করতে যেখানে যেতে হবে সেখানে দূরত্ব প্রায় মিনিমাম, যদি আমি হাওয়ায় উড়ে যাই তাও আমার 1 ঘন্টা লাগবে। সবচেয়ে বড় কথা হচ্ছে তখনের 3 বছর আগে ওকে আমি চিনি না, জাস্ট ওকে আমি চিনি টেনে ওঠার পর থেকে। এটা হচ্ছে এসএসসি পরীক্ষা গোয়িং এর পরের ঘটনা, 1 মাসের মধ্যে। তো আমার মার্চের পরীক্ষা শেষ হয় এপ্রিলের 17-16 তারিখের ঘটনা এগুলা। তো তারপর হচ্ছে ও আমাকে এরকম বলার পর আমার ভাইকে আমাকে অনেক ওই সারা রাত আমাকে মারে, বাইরে থেকে ঘরে নিয়ে মারে, ঘর থেকে বাইরে, বাইরে থেকে ঘরে করতে করতে সারা রাত মারে। আমার কোনো সেন্স থাকে না, পুরো সেন্সলেস হয়ে পড়ে থাকি। তো পরের দিন মা শুধু কাঁদে, মা কিছু খেতে পারে না, আমি কিছু খাই না, আমি পুরো সেন্সলেস হয়ে পড়ে আছি। তো ভাইয়া যেখানে যায়, যেখান থেকে আসে সেখান থেকেই মারে। তো এরকম অবস্থায় 2 দিন চলে যায়, 3 দিনের দিন, মানে এই 3 দিনের মধ্যে কিন্তু সে কোনো প্রুফ দেখাইতে পারিনি। বাট সে এসে আমাকে একটাই কথা বলে, তার একটাই কথা, তুই কেন স্বীকার করতেছিস না? মানে সে বিশ্বাস করেন যে আমার বিয়ে হয়ে গেছে, তার কথা হলেও আমি স্বীকার করি যে হ্যাঁ আমার বিয়ে হয়েছে। সত্য কথা বলতে আমার বিয়ে হয়নি। তো ছোটবেলা থেকে কোনোদিন তো ভাইয়ের মুখের উপর কথা বলিনি। তো ওই সময় আমি রাগের কারণে, মানে আমার নিজের কাছে খুব খারাপ লাগে এখন যে ভাইয়ের মুখে কথা বলেছিলাম যে হ্যাঁ আমি বিয়ে হয়ে গেছে, আমি বিয়ে করছি, তুমি কি করবা, যেহেতু বিয়ে হয়ে গেছে তুমি তো এটাই শুনতে চাচ্ছ। তো বললাম বিয়ে হয়ে গেছে, তো আমি তো এখন ওর বউ, আমার উপর তো তোমাদের কোনো আমাকে মারা রাইট নাই। মানে তখনও তো আসলে বিয়ে হয়নি, কিন্তু ওই যে আমি 3 দিন ধরে একই জিনিস ঘটলো প্রেমের সময়ও, এবং একই জিনিস বিয়ের ক্ষেত্রেও ঘটছে। তো 2 দিন ধরে আমাকে মারতেছে। ইভেন ওকে দিয়েছে, নয়ন বলছে যে ওকে প্রুফ দেখাইবে বিয়ের, সেটা কিন্তু দেখাইতে পারিনি 2 দিনের মধ্যে। আমি জিজ্ঞেস করলাম যে ঠিক আছে তোমরা, ও তো প্রুফ দেখাতে চাইছে, তো প্রুফ দেখাও। তো ভাইয়া তখন বলে যে প্রুফ তো দেখাবেই, বিয়ে হয়েছে প্রুফ দেখাবে না, প্রুফ তো দেখাবেই, তুই স্বীকার কর যে বিয়ে হয়ে গেছে। তো আমার ভাইয়া কোনোভাবেই মানে বিশ্বাস করতে চাচ্ছিল না যে আসলে বিয়ে হয়নি। মানে ওর কথা হচ্ছে আমাকে, ওর মা মানে আমাকে সেই ঘুরে ফিরে মারতো, একই কথা জিজ্ঞেস করতো যে তুই স্বীকার কর তোর বিয়ে হয়েছে। তো 2 দিন পর আমি বললাম যে হ্যাঁ আমার বিয়ে হয়ে গেছে। তো যেহেতু বিয়ে হয়ে গেছে, সেহেতু এমন অবস্থা আমার বাবা বাড়িতে ছিল না এই ঘটনার সময়, বাবা বাড়িতে ছিল না, বাবার যে কোনো একটা কারণে বাইরে ছিল 2 দিন। তো বাবাকে ফোন করে যে আপনি বাড়িতে আসেন, আপনার মেয়েকে নিয়ে তো অনেক কাহিনী হয়েছে, আপনি বাড়িতে আসেন। কে বলে এটা? ভাই? হ্যাঁ ভাইয়া বলে। তো বাবা এর মধ্যে 2 দিনের মধ্যে আসে। এর মধ্যে ও আমাকে মারলে আমি ওকে বলি যে দেখো ঠিক আছে তুমি তো বলতেছো আমার বিয়ে হয়ে গেছে, তো হ্যাঁ বিয়ে হয়ে গেছে, যেহেতু বিয়ে হয়ে গেছে সেহেতু আমি তো ওর ওয়াইফ। তো বল, আমি মানে রাত তখন 3টা বাজে, 2 দিন ধরে এক সমান ভাবে মারতেছে, সমান। মানে যদি বলেন 1 ঘন্টা। ওই ছেলেটাকে আনছিল না কেন সামনাসামনি?
হ্যাঁ আমি বলেছি, যখন আমাকে ফার্স্ট মারছে আমি সঙ্গে সঙ্গে আমাকে মারার পর আমি তো বেহুশে সেন্সলেসে পড়ে গেছিলাম ফার্স্ট নাইটে। মানে পরে আমি দৌড়ে যাই, আমার ফোনটা তো ছিল না তখন, তো আমার ফোনটা আমি সেরে রাখছি, কারণ ওটা খুঁজলে ওটা পাইলে। এর মধ্যে বলছে তোকে তো ফোন কিনে দিছে, তোর ফোনটা দে। তো আমি বলছি না, ফোনটা আসলে আমি পুরাই ফেলছি, মানে ওই মুহূর্তে আমি ফোনটা দিতে চাচ্ছিলাম না। তো আমি বলছি ফোনটা পুড়িয়ে ফেলছি। তো বলছে মিথ্যা কথা। তো বললাম দেখো আমার হাতের চিগারেটা পুরাটা দেখে ফেলে, বলে এটা কিভাবে হয়েছে। তো আমি বললাম দেখো ফোনটা পুরানোর সময় ওই ফোনের ওই প্লাস্টিকটা পুড়ে ছিটে লাগছে। মিথ্যা বলি আমি। তো মিথ্যা বলে তো ওটা ওরা বিশ্বাস করে না, কিন্তু আমি জাস্ট আমার মাকে বোঝাই যে হ্যাঁ মা এটা পুড়ে ফেলছি। তো আমি কি করি, দৌড়ায় গিয়ে ঘরে যে আমার বোনের ফোন থেকে ওকে ফোন করে বলি, ওকে বকা দিই যে একটা বকা দিই, বাচ্চা তুই আমাকে এত বড় বিপদে ফেলছিস, তুই আমার বাড়িতে, তোকে আমাকে বিয়ে করছিস না, আমাকে নিয়ে যা, আমাকে তো ফ্যামিলি থেকে মারতেছে। তখন রাত 3টা বাজে। তো তখন একদম শান্ত, মানে কিচ্ছু জানে না, নাবালক শিশুর মতো বলতেছে দেখো আমি তোমাকে অনেক ভালোবাসি, আর আমি তোমার ভাইকে বলছি যে হ্যাঁ আমাদের বিয়ে হয়ে গেছে। তো যখন মানুষ দুটা ছেলে একটা মেয়ে প্রেম করে তখন তাদের বিয়ে হয়ে যায়, মনের মিল মানেই তো বিয়ে। তো সেই সেন্স থেকে আমি বলছি বিয়ে হয়ে গেছে। তো বললাম তাই তো, এটা আমার ফ্যামিলিকে বল। তো তখনও কোনো কথা বলে না, ফোন কেটে দেয়। তারপর আমি বলি তুমি আসো, তুমি এসে আমাকে নিয়ে যাও, যেহেতু তোমার বউ আমি, তুমি আসো, তুমি আমার ফ্যামিলির সামনে আসো। কেন আমাকে নিয়ে তুমি মার খাবো? মানে ও ভয় পাচ্ছিল যে এখন যদি আমার বাড়িতে আসে আমার ফ্যামিলি ওকে মারে ধরে। তো তারপর ওকে নিয়ে যায়, সরি ও আমার ভাই ওরকম মারতে থাকে। পরে 2 দিন পরে আমি ওকে বলি যে হ্যাঁ আমার বিয়ে হয়ে গেছে, তো আমার উপর তো তোমাদের কোনো অধিকার নেই, আমি তো এখন ওর ওয়াইফ, তোমাকে যেতে দাও। তো আমি ঘর থেকে বেরোয় যেতে যাই, আমার মা আমার বোন ধরে, ও আমাকে আবার পিটায় ধরে লাঠি দিয়ে, মানে যখন যেটা পাচ্ছে তখন সেভাবে মারতেছে। তো এরকম করে 3 দিন ধরে আমার উপর মানে এরকম অত্যাচার চলে। তো লাস্ট যেদিন আমি বাড়ি থেকে পালাই ওদিন সকালের ঘটনা। তো আমার আপুর টিকিটও ক্যান্সেল হয়ে যায়, পরের দিন সকালে যে আমাদের ঢাকায় যাওয়ার কথা থাকে টিকিট ক্যান্সেল হয়ে যায়। তো মা বলে ঠিক আছে ওর সাথে ঢাকায় যায় কিছুদিন থেকে আসুক। তো আমার ভাইয়া বরাবরই, মানে আমার ভাইয়ের কিছু প্রবলেম ছিল, ও বললো যে না আমি যেতে, ওকে কোথাও যেতে হবে না, ও থাকবে বাড়িতেই থাকবে। তো আর ভাইয়ার কথাটা মানে কেউ যে প্রতিবাদ করবে এরকম ফের লোক, মানে আমার বাবা মার প্রতি আমার এই অভিযোগটা যে তারা বেঁচে থাকতে তারা না কেন আমার ভাই সবকিছু এরকম করলো। তো লাস্ট 3 দিনের দিন আমি সকালবেলায় আমি আমার ভাইকে, আমার মা বলে যে চল, তো আমার মামা অসুস্থ থাকে, তো বোন তারপরের দিন ঢাকায় চলে যাবে, যেহেতু আমাকে যেতে দিবে না তো বোন আর কতদিন থাকবে। তো আমার বোন আমাকে, আমার মা বাড়ি থেকে ফোন আসে, তো বোন আমাকে দেখতে যাবে, আমার আপু চলে যাবে ঢাকায়। তো বললো যে তার মাকে দেখে যাই, মামা যেহেতু অসুস্থ। তো মা বললো ঠিক আছে ভালো হবে, তো চল আমরা সবাই যাই। তো শুধু আমার বড় ভাই আমার ছোট ভাইকে বাড়িতে রেখে আমরা সবাই যাবো, ছোট জন স্কুল আছে আর বড় জনকে বাড়িতে রেখে বাবা সহ আমরা যাবো নানু বাড়িতে। তো আমার মা বলে যে তুই এক কাজ করতো, আমার মা শুধু আমাকে দূরে কাঁদতো, মা বিশ্বাস করতো যে আমি আসলে এরকম কিছু করিনি বা করবো না। আমি সবসময় মাকে বলতাম যে আমি তোমাদের অবদ্ধ হবো না, তোমরা আমাকে যা বলবা যেটা বলবো সেটাই মেনে নিব। তো আমি আমার মা বলে যে তোকে রেখে আসবো, তুই মা বাড়িতে কিছুদিন থাকলে তোর ভালো লাগবে এখানে। তো আমার ভাইয়া সেটা শুনে বলে যে না নিয়ে যাচ্ছ যাও, একা রেখে যেও না, আমি তো ছেলে মানুষ ঘুমিয়ে থাকবো বা বাইরে যাবো, তোকে একা রেখে যাওয়ার দরকার নাই, যেহেতু যাচ্ছ নিয়ে যাও, কিন্তু তোকে রেখে আসতে পারবা না, সঙ্গে করে আবার নিয়ে আসবা। তো আমি বলি যে না আমি থাকবো, আমি মাকে বলি যে আমি কিছুদিন থাকি, মানে আমারও খুব খারাপ, আমি তো কিছু বলতে পারতেছি না, খাইতে পারতেছি, আমি উঠে যে বাথরুমে যাবো এরকম শক্তি আমার শরীরে ছিল না, এত মানে আমাকে মারা হয়। তো আমার মা বলে যে দেখ বাবা ঠিক আছে তোর ভাই যেহেতু বলছে তুই আবার আসিস আমার সাথে, তুই 4-5 দিন পর আবার যাস, আমি আবার তোকে গিয়ে রেখে আসবো। ঠিক আছে। তো যাই হোক যে কোনো একটা কারণে এত কিছু হলো, কিন্তু আমার ছোট ভাই SMS টা না পাঠালে এত কিছু হতো না। তো ওই দিন সকালে ও এর মধ্যে আবার ওর সাথে আমার ওই ছোট ভাইয়ের সাথে একটা কি নিয়ে জানি একটু মানে কথা কাটাকাটি হয়। ও তো ছোট থাকে, ও কখনোই আমাকে মানে ভয় পেত না, খুব বাজে বিহেভ করতো ছোট হয়েও। তো আমাকে বললো যে তোর দেখেন কি একটা কথা জানি আমাকে বলে, আমার যে মেমোরিতে নেই। তো ও আমাকে একটু চড় লাগাই দিত, আমি বললাম দেখ তোকে কিন্তু, ওর সাথে মানে এক পর্যায়ে হাতাহাতি হয়, মারামারি হয়। তো মারামারি হলে আমার ভাইয়া বাইরে থাকে বাড়ির, ও দৌড়ায় এসে কোত্থেকে দৌড়ায় এসেই আমাকে মার শুরু করে, মানে বাঁশের কুঞ্চি ভেঙে আমাকে খুব মারে, কিছু জিজ্ঞেস না করেই মারে। তো আমার ছোট ভাই আমার গায়ে হাত দেয়, সেটাও জিজ্ঞেসও মানে করে না যে এটা আসলে কি, ও সেটা না জেনেই আমাকে মার শুরু করে। তো আমার আব্বু আসে, এই মতো অবস্থা আমার বাবা বাড়িতে আসছে। তো আব্বু তো আসে, আব্বু এসে জিজ্ঞেস করে, আব্বু সবকিছু দেখে। তো আমি কাঁদতেছি, আমার বোন ঠাকায় মারটা, পরে আমি কাঁদতেছি, আমার ভাইয়া আমাকে মারে, আর ওদের দুজনকে, আমার ছোট 2টা ভাই, তো একটা অনেক ছোট ছিল আর একটা মেজোটা মানে বুঝে আর কি, ক্লাস 3-তে পড়ে তখন 4-এ। তো ও আমাকে বলে, ওদেরকে বলে দেখ আজকে থেকে ওর খাওয়া দাওয়া সব বন্ধ, আর হচ্ছে আমি তো এমনিতেও খেতে পারি না, 3 দিন তো কিছু খাই না, তো মানে জাস্ট এই পানি যতটুকু না খেলেই নয়, তো কোন রকম বেঁচে আছি। তো আমাকে বলতেছে যে মানে আমি না খেলে তো মা খায় না,
এই জন্য মাকে ভোলানোর জন্য। তো ভাইয়া আমার ছোট 2 ভাইকে বলে যে দেখ ওর সাথে আজকে থেকে কুত্তার মতো ব্যবহার করবি। বাবার সামনে এই কথাটা বলে যে ওর সাথে আজকে থেকে কুত্তার মতো ব্যবহার করবি, ও কুকুর, ওর সাথে তোরা উঠতে বসতে ওকে ই করবি, ইনসার্ট করবি, মানে কুকুরের মতো আচরণ করবি আর কি, কোনো সমস্যা নেই। ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটিতে ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। আজকে এখানে আফরিনের জীবনের গল্প এখানে প্রচার করা হচ্ছে। তাকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। ওর একটা ছোট্ট ভিডিও দেয়া আছে, ওকে দেখে বুঝতে পারবেন আসলে কতটা সুইট একটা মেয়ে এবং ওর সাথে কি পরিমাণ ইনজাস্টিস হয়েছে ফ্যামিলি থেকে। আমাদের সমাজে মেয়েদের প্রতি এইরকম ইনজাস্টিস শুধু আফরিন না, আফরিনের মতো হর হামেশাই হয়ে থাকে। আমরা আমাদের পরিবারের সদস্যদের কেন জানি এইসব বিষয়ে বিলিভ করতে চাই না, এবং এর রেজাল্ট যে ভালো দাঁড়ায় না সেটার উদাহরণ হবে আজকের এই জীবনের গল্প। ফিরে আসবো ঠিক রাত 1টায়। Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. Hello 8920. Close Up. The closer, the better. সময় রাত 1টা। প্রিয় শ্রোতা, আপনারা সবাই শুনছেন আফরিনের জীবনের গল্প ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 কথা না বাড়িয়ে তার কাছে আমি আবারও ফিরছি। হ্যাঁ, যেখানে ছিলাম আফরিন, বলো তারপর। পরে আমাকে বলে যে ওর সাথে মানে আমার বড় ভাইয়া ওদের বলে যে ওর সাথে কুকুরের মতো আচরণ করবা। তো এটা বলার পর আমি মানে আমার বাবাও এখানে বসা থেকে স্টিল নাও, তো বাবা আমাকে বলে, আমার ভাইয়াকেও কিছু বললো না, ভাইয়া এরকম একটা কথা বললো, তাকেও কোনো কিছু বললো না, ওদের কিছু না বলে আমাকে বললো যে দেখো তুমি যদি ওকে সত্যি সত্যি ভালোবাসো, তোমার যদি ওকে বিয়ে করার ইচ্ছা থাকে বা বিয়ে করো, তো তুমি দিনের বেলা ওকে আসতে বলো, ওর হাত ধরে চলে যাও, আমার কোনো কষ্ট হবে না, কিন্তু তুমি এমন কিছু করো না বা রাতে পালিয়ে যেও না যাতে আমি কষ্ট। বাবা বললো এটা? হ্যাঁ। তো হ্যাঁ, 1 মিনিট, আমি এই 3 দিনের মধ্যে একদিন ভোরে রাতে আমি গলায় ফাঁস দিতে যাই, আমার মা এটা দেখে, তো সেটা আমার দেওয়া হয় না। তো যাই হোক, তারপর ওই দিন বাবা আমাকে ওটা বলার পর আমি মানে ওই মুহূর্ত থেকে চিন্তা করলাম যে না, আর না, অনেক হয়েছে, আর পারতেছে না। বাবা আমাকে এই কথা কেন বললো? আর বাবা তো পারতো আমার ভাইকে কিছু বলতে, তার সামনে ভাই কেন আমাকে বারবার এরকম করতেছে? আর 3টা দিন ধরে তো আমি তো মানুষ না, আমি আমার বলতে চাচ্ছি না আসলে ফ্যামিলিগত, যে কোনো ভাবে আমি একটা ফোন থেকে ওর সাথে আমি যোগাযোগ করি, নয়নের সাথে, কারণ ওই মুহূর্তে তো আমি তো আসলে একা একা পথ চলা বা কিছু একটা করবো এতটা সাহস, হ্যাঁ বাড়ি থেকে পালিয়ে যাবো এই সাহসটা, মানে এই ইয়ারটা আমি চিন্তাটা করে নিছি, এই ডিসিশনটা নিয়ে নিছি অলরেডি, কিন্তু কিভাবে যাব, কার কাছে যাব, কোথায় যাব, এই সাহসটা পাচ্ছি না আমি। তো আমি কি করবো, অবশেষে সেই নয়নকে আমি ফোন দিই যে তুমি তো আমাকে বাড়িতে থাকতে দিলা না, তো এখন আমার দায় নাও তুমি। এর মধ্য দিয়ে ওর পরীক্ষা চলতেছিল, ওর ইন্টারমিডিয়েট পরীক্ষা চলতেছিল, লাস্ট ওর 3টা পরীক্ষা ছিল, তো যেদিন পালাবো ওই দিন মানে আজকে ওই দিন বিকালে ওর দুপুরে ওর পরীক্ষা ছিল, তোকে ফোন দেই, আমি বলি যে তুমি অমুক জায়গায় থাকবা, আমি আজকে পালাবো। তো পালাবো এটা বলছে যে মানে বাড়ি থেকে বের হবো। তো ঠিক আছে, কথা মতো কাজ ও থাকে, সন্ধ্যার পর আমি বাড়িতে ফিরে আসি, সকালে নানু বাড়িতে যাই ওর পরে 9টা-10টার দিকে, তারপর বিকালে ফিরে আসি। ফিরে আসার পরে আমার মা আর আমার বোন টিভি দেখে আলাদা ঘরে, আমি আলাদা ঘরে থাকি, আরেক ঘরে আমার ছোট ভাইরা থাকে। তো আমি কিছু কাপড়, পরার কিছু কাপড় চুরি করে বের করি, আর হচ্ছে আমার জাস্ট কিছু কাপড়ই, টাকা পয়সা তেমন আমার হাতে ছিল না, জাস্ট কয়েক টাকা ছিল, 400-500 টাকার মতো হবে। এটা নিয়ে পরে আমি 7টা-7:30টার দিকে বের হয়ে যাই। তো আমাকে হেল্প করে আমার ফ্যামিলি থেকে কেউ একজন ছিল, আমি ওটা বলতে চাচ্ছি না, সে কিছু জানতো। তো আমি পালিয়ে চলে আসি, ও যেমন যেমন বলে তেমন তেমনই কাজ হয়, মানে একটা বাগানের মধ্যে ও ওয়েট করে আমার জন্য। তো আমি কাপড়গুলো নিয়ে ওর ব্যাগের মধ্যে কাপড়গুলো ঢুকাই, ও কাউকে জানি বলে রাখে, ওর এক চাচা হয়, তা সে আমাদের মোটরসাইকেলে করে লিফট দেয়। তো এটা চট্টগ্রামের একটা গাড়িতে মানে ধাওয়া করে অনেক দূর পর্যন্ত এসে গাড়ির সামনে মানে দাঁড় করায়, উনি সামনে দাঁড়িয়ে ও আমাদের গাড়িতে তুলে দেয়। তারপরে সারা রাত জার্নি করলাম, একসঙ্গে ঢাকায় আসলাম, ঢাকায় রায়েরবাগ। রাত 3টার সময় ওর এক ফ্রেন্ডের বাসায়, ওই যে বান্ধবী মানে আমার পাশের বাড়ির যে মেয়েটা সোনালী, ওর বাসায় উঠি। মানে আপনার বয়ফ্রেন্ড কি একবারে বাড়ি থেকে বের হয়ে আসলো? হ্যাঁ, ওকে তো আমি বলছি বিকালে ফোন করে যে আমি আজকে, মানে ওর পড়াশোনা বন্ধ? হ্যাঁ, ওর তো 2টা পরীক্ষা বাদ আছে, বাট আমি জানতাম না, আর ওই মুহূর্তে তো আমার কোনো উপায় ছিল না, আর ওই সেন্সটাও কাজ করতেছিল না। আমি ঠিক বুঝলাম না উপায় কেন ছিল না। একটা যেটা হচ্ছে যে আমাকে তো কন্টিনিউ আমাকে প্রেসার দিয়ে যাচ্ছে, মানে আমার ভাই আমার থেকে স্বীকার করাবে যে হ্যাঁ আমার বিয়ে হয়ে গেছে, বাট আমার তো বিয়ে হয়নি, তো আমি কি করবো, আমার ওটা ছাড়া কোনো উপায় পাচ্ছিলাম না আমি। আর আমার ভিতর প্রচন্ড জিদও চলে আসলো যে আর কত, বাবার সামনে ভাই আমাকে এগুলো বলতেছে যে কুকুরের মতো আচরণ করবে, এই সেই, তো বাবা কোনো প্রতিবাদ করতেছে না। কথা হচ্ছে বিয়ে তো আপনি করেননি তাকে? না। আপনার ফ্যামিলি তো তাকে জোর করে সেই ছেলেতে তুলেও দিচ্ছে না, না, টর্চার করছে মানসিক ভাবে, কিন্তু আপনি জেদের বশবর্তী হয়ে ভাবলেন যে ছেলেটার সঙ্গে আপনি চলে যাবেন। হ্যাঁ, এটা একটু বেশি বেশি সিদ্ধান্ত হয়ে গেল না? হ্যাঁ সেটাই। প্রথম কথা হচ্ছে জেদের বশবর্তী হয়ে ছেলেটার সঙ্গে আপনি লাভ করলেন,
জেদের বশবর্তী হয়ে ছেলেটা এক ধরনের একটা কুৎসা রটালো এবং সেটার জন্য আপনার ফ্যামিলি কর্তৃক আপনার টর্চার হচ্ছে। এখন আপনি ফ্যামিলির প্রতি জেদ করে আপনি যেটা করছেন, আপনি ছেলেটার সঙ্গে বের হয়ে যাচ্ছেন। হ্যাঁ। এটা তো আরো বড় ধরনের একটা ভুল সিদ্ধান্ত। জি। ওটা কি তখন বুঝতে পেরেছিলেন যে আপনি এটা করছেন? না, তখন বুঝতে তখন পারিনি। মনে হচ্ছে যে যেভাবেই হোক না কেন এখান থেকে বের হয়ে যাবো, হ্যাঁ, বের হয়ে আমার যাবো। ফ্যামিলিকে একটা শাস্তি দিব। হ্যাঁ, সেটাই। আর সত্য কথা বলতে কি ওই মুহূর্তে আমার সেন্সটাও কাজ করতেছিল না, কারণ আমি তখন চিন্তা করিনি যে আসলে ও তো নিজেই চলতে পারে না, ও খুব নেশা করতো, তো ওর সিগারেট খাওয়ার টাকাটা উপার্জন করার ক্ষমতা ওর ছিল না, তো ও আমাকে কি খাওয়াবে, এটা কিন্তু আমি তখন চিন্তাও করি নাই। বাট আমি এতটা বোকা ছিলাম না, কিন্তু কিভাবে আমি জানি না, বাড়ি থেকে বেরিয়ে আসি, তো আমার কোনো সেন্সই কাজ করতেছিল না। তো চলে আসি, আসার পর ওর ফ্রেন্ডের বাসায় উঠি, উঠার পর 7 দিন পরে মানে এক শনিবারে ভোরে এসে ওদের বাড়িতে বাসায় পৌঁছাই। আর পরের শুক্রবারে আমি গোসল করে বের হয়েছি। ওর রুমের মধ্যে, এক রুমে আমরা 4 জন থাকতাম। এর মধ্যে মানে আমাদের বিয়ে হয়নি, বাট ওরকম ফিজিক্যালিও কোনো রিলেশন হয় না, ওকে, মানে জাস্ট এক রুমে 4 জন থাকতেন মানে 4 জন বলতে আমি, ও আর ওর ফ্রেন্ডের ওয়াইফ আর ফ্রেন্ড, মানে আমি আর ফ্রেন্ডের ওয়াইফ উপরে তখন ঘুমোতাম। কোথায় আসলেন আপনি? রায়েরবাগ, ঢাকা রায়েরবাগ। ঢাকা রায়েরবাগ। এই প্রথম ঢাকাতে আসা? না, ঢাকাতে এর আগে আসছি, ওই যে বোনের বাসায় Okay, নারায়ণগঞ্জ। ওকে ওকে। যে এরকম করে 1 সপ্তাহ কেটে গেল। পালিয়ে যাওয়ার 9 দিন পর থেকে আমার মনে হচ্ছে যে আমি আর থাকতে পারতেছি না, আমার পক্ষে পসিবল না। কেন? বিয়ে হওয়ার আগ থেকেও আমাকে মার শুরু করে। পালিয়ে আসি, তার 3-4 দিন পরে আমার বোন ফোন দেয় ওকে, ফোন দিলে আমি কথা বলি, তো ও লাউডে থাকে, ও আমাকে খাইয়ে দিত। লেখাপড়া তখন বন্ধ আপনার? আমার তো রেজাল্ট আউট হয়নি, এসএসসি এক্সাম শেষ করছি মাত্র। ওকে, তো মানে পড়ার একটা চিন্তা ভাবনা ছিল? হ্যাঁ, পড়াশোনার চিন্তা ভাবনা ছিল। তো আমাকে আমি খাইয়ে দিত, তো খাওয়ার সময় খেতে বসতে সময় আমার বোন ফোন দেয়, বোন ফোন দিয়ে আমাকে বলে যে তুই একটু সাইডে যা, তোর সাথে কথা আছে। তো ওর ফ্রেন্ডের ওয়াইফ সামনে থাকে, ও সামনে, তো আমাকে বলে কি তুমি লাউড দিয়ে বলো যে তুমি সাইডে গেছো। তো যেহেতু আমাকে বলতেছে, এটা যদি আমি না বলি, ওর কথা মতো কাজ না করলে আমাকে ঠাস করে চড় লাগাই দেয়। আমি লাউড স্পিকার বাড়িয়ে দিই ফোনে। পরে আমার বোন বলে দেখ, তোর জন্য এখনো আমরা দরজা খুলে রাখছি, মানে তোর জন্য এখনো ফ্যামিলির দরজা খোলা, তুই যদি চাস এখনো ফিরে আসতে পারিস, তুই আমার কাছে চলে আয়। তো রায়েরবাগ থেকে কাজ করতো খুব একটা দূর না, তো আমাকে আমার বোন বলে যে তুই চলে আয়, তুই এখন আসলে তোকে এখনো ভাইয়া দাদা কিছু বলবে না বা বাবা কিছু বলবে না, চলে আয়। এটা আমার বোন বললো, আমাকে সঙ্গে সঙ্গে আমার ফোন লাইনে, মানে বোন লাইনে থাকতেই ও আমাকে বললো যে তুমি তোমার বোনকে বলো যে তুই কি তোর হাজবেন্ড ছেড়ে চলে আসতে পারবি এখন। তো ও যেভাবে শিখাই দিচ্ছে আমি ওটা বলতে চাইনি, তো ও আমাকে বলতেছে যে এটা না বলার কারণে আমাকে আরো চড় লাগাই দেয়, গালে ঠাস ঠাস করে 2টা চড় লাগাই দেয়। তখন আমি ওটা বলি বাধ্য হয়ে যে আপু তুমি কি তোমার হাজবেন্ড ছেড়ে চলে আসতে পারবা, তুমি আমাকে বলো। তোমার বোন বলে আমাকে তখন একটা বকা দেয় যে তুই কি সেরকম হাজবেন্ডের সঙ্গে গেছিস যে থাকবি। এরকম করে বেশ যাচ্ছিল। হঠাৎ করে 1 সপ্তাহ পরে বিয়ে হলো, ওরকম মানে কোনো কাবিন নেই, এভাবে মুখে মুখে বিয়ে হলো। তারপর ওর মা ফোন দেয় ওকে, 19 দিনের মাথায় ও কাজ খুঁজতেছে, কাজ পায় না। এর মধ্যে দিয়ে প্রতিদিন আমাকে মারতো, প্রতিদিন আমাকে মানে মারতো। কি শুনিয়ে মারতো? কি শুনিয়ে বলতে, খেতে বলছে, আমার ক্ষুধা নেই, আমি এখন খাবো না, তো আমাকে একটা বকা দিছে। আর আমার একটা ইগো ছিল যে আমি তো সব ছেড়ে চলে আসছি। ও এর মধ্যে আমি বুঝতে পারতেছি আসলে আমি আমার ফ্যামিলি ছেড়ে চলে আসছি, আমি কি ভুল করছি। তো আমারও ইচ্ছে করতেছে আমি এখন ফিরে যাবো আমার ফ্যামিলির কাছে। তো আমি যেতে চাই, আমি ওর ফ্রেন্ডের ওয়াইফকে বলি যে আমাকে একটু হেল্প করবি, দেখ তোর চোখের সামনে আমাকে এইভাবে মারতেছে, আমার জীবনটা তো শেষ হয়ে যাবে, তো তোমাকে একটু হেল্প কর। তো আমাকে প্রথমে রাজি হয় যে ঠিক আছে তুই যা। তো পরে আবার এটা বিয়ের কতদিন পরে রাজি হয়? মানে বিয়ে তো 1 সপ্তাহ পরে হয়, এর মধ্যে ঘটনাই। মানে আপনি বিয়ের পরে কিছুদিন যাবত তার সঙ্গে আছেন? থেকে 2 দিন পরেই। না, বিয়ের কিছুদিন যাবত তার সঙ্গে থাকার পরে আপনি ওখান থেকে এসকেপ করার চেষ্টা করতেছেন, রাইট? হ্যাঁ। সো সেটা কতদিন পরে? সেটা বিয়ের 3 থেকে 4 দিনের মধ্যেই। মানে আমি তো বিয়েটা তো ওই মুহূর্তে মানে সেন্স আসতেছে আমার আস্তে আস্তে করে, মানে মোটমাট বাড়ি থেকে পালানোর 9-10 দিনের মধ্যে আমার সেন্সটা কাজ করতেছে যে এখন আমি ফ্যামিলিকে মিস করতেছি, আমি কি ভুল করছি এটা আমি মানে রিয়েলাইজ করতেছি আর কি। তো আমাকে বলে যে পরে আমি মানে ওকে বলি যে আমাকে একটু হেল্প কর, আমি চলে যাই আমার ফ্যামিলিতে ব্যাক করি। তো আমাকে প্রথমত রাজি হয় যে ঠিক আছে যা, পরে আবার বলে না দেখ এটা আমি করতে পারবো না, যা করছিস করছিস, তো ঠিক আছে যা করছি। তো আমি এভাবেই থাকি। তারপর ওর মা ফোন দেয়, বলে যে দেখ তুই একটা ছেলে মানুষ, তুই রাস্তায় ঘুমোতে পারবি, কিন্তু একটা মেয়েকে নিয়ে গেছিস, কোথায় থাকবি কি করবি, তো চলে আয় বাড়িতে চলে আয়। তো এটা বললে ওর মা এটা বলে, তারপর ও আমাকে নিয়ে চলে যায়। তো বাড়িতে যেও আমাকে যেদিন নিয়ে যায় তারপরের দিনও ঢাকায় ব্যাক করে। তো এর মধ্যে ঢাকায় যতদিন থাকি এর মধ্যে ওর সাথে ফিজিক্যালি কোনো রিলেশন হয় না। তো বাড়িতে যাওয়ার পর ওর সাথে আমার ফিজিক্যালি রিলেশনটা হয়। তারপর আমাকে একদিন থাকে, একদিন থেকে ও চলে আসে। চলে আসার পরে দেন আমি ওর বাড়িতে থাকি। এরপর আমার মা আমাকে ফোন দেয়, দিয়ে বলে, আমার মা খুব কান্নাকাটি করে। আমার মায়ের কণ্ঠ শোনার পর আমার খুব ইচ্ছে করে, মানে ওই সময় আমার খুব ইচ্ছে করতেছে আমার মায়ের কোলের মধ্যে আমি ঘুমাবো বা মায়ের হাতের খাবার খাবো। তো আমি কি করি, আমি আমার মার সাথে কথা বলি। কথা বলার পর ও ঢাকায় এসে 2 দিন পর আবার বাড়িতে ব্যাক করে। বাড়িতে ব্যাক করেই দুপুর বেলায় আমার খুব পেট ব্যথা করে, আমি রান্না করি।
ওর বাড়িতে যার পর ফ্যামিলি, ওর মা আমাকে মেনে নেয়। ওর বাবা থাকে না, ওর বাবা মারা যায় 2002 সালে মারা গেছে। তো ওরা 3 ভাই বোন, ওর একটা বোন 2টা ভাই, ও ছোট। ওর বড় ভাইটা তখন বিয়ে করিনি। তো আমার ওর চাচু থাকে, উনি ডিফেন্সে। তো উনি আমাকে জিজ্ঞেস করে যে তোমাদের বিয়ে কি হবে, কি তো আমরা কি বিয়েটি দিব নাকি, বিয়ে হয়েছে কি। তো আমি বলি যে ও আমাকে যেভাবে বলে আমি ঠিক সেভাবে বলি। ও আমাকে বলে যে বলবা যে হ্যাঁ বিয়ে হয়ে গেছে, কোর্ট ম্যারেজ। তো আমি বলি যে হ্যাঁ কাকু আমাদের বিয়ে হয়ে গেছে, কোর্ট ম্যারেজ। তো বলে কাবিন নামা দেখো। তো আমাকে শিখাই দেয় যে তুমি জিজ্ঞেস করলে বলবো যে তোলা হয়নি। তো আমি বলি যে কাকু তোলা হয়নি। এটা বলার পর আমি এটা আসলে মিথ্যাটা কতদিন আমি চেপে রাখতে পারি না। আমি আমার শাশুড়িকে বলি যে মা আসলে তো এরকম আমার তো ওরকম বিয়ে হয়নি, এরকম বিয়ে হয়েছে। তো আমার শাশুড়ি শুনে বলে যে ঠিক আছে তো চলো তোমাদের বিয়ে দিই। তো আমার শাশুড়ি ওকে নিয়ে বিয়ে দিতে চায়। তো এর মধ্যে কি করে দিতে চায়, জাস্ট বলে, কিন্তু সেটা করা হয়ে ওঠে না। তো এর মধ্যে ও আবার ঢাকায় গিয়ে আবার 2 দিন পর ব্যাক করে ওদিন দুপুরে আমি খুব মানে রান্না করে খুব কষ্ট হয়ে যায়। আমি শরীর সংসারে মানে টোটালি কাজ করে আমি ইভেন ওর মা আমার সাথে, ওর ফ্যামিলিটা খুব ভালো ছিল, সবাই আমার সাথে খুব ভালো ব্যবহার করতো। তো ওরা আমার খুব অসুস্থ লাগে, তো আমি শুয়ে থাকি। তো আমাকে বলতেছে কি দুপুর বেলায় যে চলো গোসল করে আসি। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে পুকুরে গোসল করবো। তো ও যে কোনো একটা কারণে আমার খুব পেট ব্যথা করে, তোমাকে বলতেছে তো উঠে খেয়ে নাও। তুমি বললাম আমি একটু পরে খাই, তুমি খেয়ে নাও। তো বলে যে না তুমি এখনই ওঠো। এটা বললে উঠার সঙ্গে সঙ্গে আমার মা ফোন দেয়। তো ফোন দিলে আমার মা আমাকে মানে আমি মার সাথে কথা বলি না, ফোনটা কেটে দিই। তোমাকে বলে কেন কথা বললে না। তো আমি জানি আমার মা কথা বললেই ও তোমাকে বলতে দিবে না যে আমার পাশে আছে, আর মা আমাকে কিছু একটা বললে আমাকে মারবে। তো আমি মার সাথে কথা বলতে চাচ্ছি না, কিন্তু ওর এটা সহ্য হচ্ছে না। ও এটা নিয়ে আমাকে খুব মারে। আমি মানে ঘরের যে বারান্দা থাকে ওখানে বসে থাকি, ওখান থেকে আমাকে চুল ধরে টানতে ঘরের মধ্যে নিয়ে যায়। তো ওদিন আমি খুব অসুস্থ থাকি, আমার খুব পেট ব্যথা করে, শারীরিক অসুস্থ থাকি আমি। তো ও মতো অবস্থা আমাকে খুব মানে মেরে ঘরে নিয়ে যায় চুল ধরে টানতে। তো এত মারার পরে আবার যখন মানে সঙ্গে সঙ্গেও আমাকে ভাত খাওয়াবে, ইভেন আমাকে ভাত খেতে হবে, যদি আমি ওই সময় ওর হাতে ভাত না খাই তাহলে আমাকে আরো মারবে। মানে ভালোবেসে কোনো কিছুই আমি ওর সাথে করতেছি না, সবসময় ও আমার থেকে জোর করে কিছু আদায় করতেছে। তো ওই দিন আমি ডিসিশন নিই যে আমি আজকে আবার ফ্যামিলিতে ব্যাক করবো, চলে যাব। তো আমি ঘুমিয়ে থাকি, ঘুম থেকে উঠে দেখি 7:30 পৌনে 8টা বাজে। তো উঠেই আমি দেখি আমার ননদ পড়তেছে আমার পাশে, আমার রুমেই। আমার ননদ টেবিলে পড়তেছে, শাশুড়ি আমার পাশে শুয়েছিল। তো আমি ওটা বাথরুমে যাওয়ার নাম করে আমি জাস্ট 2-3টা কাপড় আর আমার হ্যান্ডব্যাগটা পার্সটা নিয়ে আমি ওই সময় দরজাটা খুলে বেরোই, চলে যাই, কেউ দেখে না। আবার না, এই ফার্স্ট টাইম চলে গেলাম, মানে আমার ফ্যামিলিতে ব্যাক করলাম আর কি। বৃষ্টি হয়, বৃষ্টির মধ্যে আমি চলে আসি। তো এর মধ্যে ও বাড়িতে আসে, ও এসে দেখে আমি নাই, কোথাও খুঁজে পাই না। তো বুঝতে পারে আমি আমার ফ্যামিলিতে চলে আসি। তো আমার আব্বু কি করে আমাকে ওইখানে ওই মুহূর্তে রাখে না, যে তুমি এখানে থাকার দরকার নাই। আর আমার ভাইও খুব ঝামেলা করবে। ইতিমধ্যে 1 মাস পার হয়ে গেছে বাড়ি থেকে, আমার নিজের বাড়ি থেকে যে ফার্স্ট টাইম যখন পালাইছি। তো 1 মাস হয়ে গেছে। তো বাবা মানে বিভিন্ন কথা চিন্তা করে যে আমাকে বাড়িতে রাখবে না। তোমার বোনকে ফোন করো, বোন বলে যে এত রাতে তো এখন কিভাবে কি আসবে। তো এক কাজ করেন, ওকে আপাতত নানু বাড়িতে রেখে আসেন, তারপর কালকে আমি গিয়ে নিয়ে আসবো। তো আমি নানু বাড়িতে আমাকে রেখে আসি, আমি নানু বাড়িতে থাকি। আমার পরে নানু বাড়ি থেকে আমার বোন আমাকে নিয়ে যায় ঢাকায়। তো ঢাকায় যাওয়ার পর আমার বোনের বাসায় থাকতে থাকি। তো এরকম করে প্রায় 3 সপ্তাহ চলে যায়। তারপরে আমার মানে ওকে আমি আবার মনে করতে শুরু করি, মিস করতে শুরু করি। তো ও আমাকে আবার মানে ফকির দ্বারা কিছু একটা করে, যার জন্য আমি মানে অনেক ওর সাথে কথা বলার জন্য খুব হয়ে যায়। এটা কি বোনের বাসায় থাকা অবস্থায়? হ্যাঁ, বোনের বাসায় থাকা অবস্থায়। তো আমি যে কোনোভাবে ওর সাথে যোগাযোগ করার পর আমাকে বলে তুমি চলে আসো। তো বলে তারপর 4-5 দিনের ওরকম ওর সাথে ফোনে কথা হয়, তারপর আমি আবার ওর কাছে দেখে চলে যাই। তো বিভিন্ন কিছু চিন্তা করে আমি যে চলে যাবো, যা হয় হবে ওর সাথে। তো ও কিন্তু আমাকে মানে খুব মারতো, করতো, ওইগুলো এখন তখন আর আমার ভিতর কাজ করতেছে না। তোমাকে বলে কি আমি চিটাগাং আছি, তুমি যদি আসো তাহলে আমি আসলেও বাড়িতে ছিল, কিন্তু আমাকে মিথ্যা বলছে আমি চিটাগাং আছি, তুমি আসলে আমি কাজ করে আসবো। তো আসে, কাজ করে এসে আমাকে নিয়ে যাওয়ার পরে ও আমাকে ওর সেই ফ্রেন্ডের বাসায় নিয়ে যায়। আবার আমাকে নিয়ে গেলে, যার বাসায় ফার্স্ট টাইম এসে আমরা উঠছিলাম, তো ওখানে নিয়ে যাওয়ার পর ওখানে নিয়ে আমাকে খুব মারে। আবারও মারে ওই দিন? হ্যাঁ, যে পালাইছিলাম কেন বাড়িতে, ওকে ছেড়ে কেন চলে গেছি। মানে তুমি পালিয়েছিলে কেন, এই জন্য মারে? হ্যাঁ, খুব মারে। তুমি যে সেকেন্ড টাইম তোমার বোনের বাসা থেকে গেলে, এটাও তো ফ্যামিলি কাউকে না জানিয়ে? হ্যাঁ, কাউকে না জানিয়ে হঠাৎ করে চলে যাই। তো তুমি তোমার ফ্যামিলিকে বলোনি যে বিয়েটা কিভাবে হয়েছে? হ্যাঁ, বলেছি। তো তারপরও তো একটা ডিভোর্স দিতে হবে, যদি ও কখনো আমাকে মানে লাইফে ঝামেলা করে। তো এই জন্য তারাও মানে আমি বোনের বাসায় থাকা অবস্থা তারা ডিভোর্সের একটা ব্যবস্থা করতেছিল, লোকজন ধরে। তো এর মধ্যে দিয়ে আবার আমি চলে যাই, আমার ফ্যামিলিকে না বলে আবার আমি চলে যাই। তো ফার্স্ট টাইম ফ্যামিলি আমাকে একটা সুযোগ দিচ্ছে, সেকেন্ড টাইম তো আর কোনো সুযোগ হয় না। তো আমার ভাইয়া তো সেটা শুনতে পারে যে আমি আসছি, তো আমি বাড়িতে থাকি না, জন্য কিছু বলতে পারিনি। তখন আমার ভাই আমার বাবাকে বলে যে আপনি আপনার মেয়েকে এবার তেজ্যপুত্র করে দেন।
ও আর কখনোই জায়গা পাবে না ফ্যামিলিতে। ও প্রথম তো গেছেই, তখনই মুখে মানে ও বলছিল যে এটা করে দিব। তো সেকেন্ড টাইম বাবাকে খুব প্রেশার দেয়, তো বাবা কাগজে কলমে করে না, বলে যে ওকে আমি আর কখনো চোখের সামনে দেখতে চাই না। বাবাই কথা বলে? হ্যাঁ। পর আমাকে ওর ফ্রেন্ড ওই আগের ফ্রেন্ডের বাসায় নিয়ে যায়, ওখানে গিয়ে আবারও মারধর শুরু করে। তো ওখানে মারার পর তারপর বিকালের দিকে আমরা আবার ওইখান থেকে ব্যাক করি, বাড়িতে নিয়ে আসে আমাকে। তো বাড়িতে আনার পর আমি তো ওর কাছে আসার আগ পর্যন্ত জানি না, আমাকে বলে দেখো আমি তোমাকে নিয়ে অনেক দূরে চলে যাব, যেখানে কেউ আমাদের ধরতে ছুতে পাবে না। মানে বাড়িতে গেলে তোমার ফ্যামিলি ফোন দিবে, বা তুমি ওদের বাড়ি থেকে আমাদের বাড়ি দেখা যাইতো। তো আমি আর একটু বেশি ইমোশনাল হইতাম, এত কাছে হয়েও আমি বাবা মাকে দেখতে পারতেছি না, ভাই বোনকে দেখতে পারতেছি না। তো আমাকে বললো যে বাড়িতে তো রাখবো না। তো আমি বললাম দেখো ঠিক আছে, তুমি আমাকে বাড়িতে নিও না, আমি গোপালগঞ্জ টোটাল যেতে চাই না। আমি যেদিন সবাইকে তোমার মানে তুমি বাড়ির জামাই হিসাবে গণ্য হবা, বা তুমি যেদিন নিজেকে প্রুফ করতে পারবো, ওই সময় আমরা বাড়িতে যাবো। তো এরকম কিছু বলে আমাকে নেয়। তারপর নেওয়ার পরও আমাকে ওই বাসায় নিয়ে অনেক মারে। এরপর রাতে কথায় কথায় মারধর করতো? হ্যাঁ, কথায় কথায় মারধর করতো। আর বিশেষ করে যখন ওর পকেটে টাকা না থাকতো, নেশা করতো, তো তখন নেশা করতে পারতো না। নেশা করলে মোটামুটি চলতো, নেশা না করলে ওর বেশি রাগ হতো, তখন আর বেশি মারতো। তো আমাকে বাড়িতে নিয়ে গেলো। আবার নেওয়ার পর ওর মা বললো যে, ওর মা আবারও মেনে নিল কিভাবে, ও স্টাম্প নিয়ে আসলো, আমাকে দিয়ে লেখালো যে তুমি স্টাম্পে সিগনেচার করো। আর আমি এতটাই মানে হয়ে গেছি যে আমার সেন্স তখনও কাজ করতেছে না। ওখানে লিখছে আমি যদি মরেও যাই তাহলে ওরা কোনোভাবে দায়ী না, এবং এখানে তোমার সাইন দিতে হবে। হ্যাঁ, এখানে আমি সাইন দিলাম অলরেডি, মানে তখন দিয়ে দিয়েছি। মানে আমি সাইন না দিলে ওরা, জানি না কেন আমাকে বললো, আমি সাইন করে দিলাম। আমি নিজেও মানে বুঝতে পারিনি যে কি হচ্ছে না হচ্ছে আমার সাথে। তো ওরা সাইন দিল, এই জন্য আমি পালিয়ে গেছি আগের বার, যদি আবার এমন কিছু হয়, আমার যদি কোনো দুর্ঘটনা ঘটে, ওরা ফেসে যাবে। তো এই জন্য ওরা ওদের সেফটির জন্য আমাকে স্টাম্প থেকে সিগনেচার নিল আমার। কিন্তু স্টাম্পে যে টোটাল কি লেখা ছিল এটা আসলে আমার পড়া হয়নি, আমি জানি না। তো স্টাম্পে এরকম লেখা ছিল যে কখনো আমার কোনো ক্ষতি হলে ওরা কোনোভাবে দায়ী না। এটা হচ্ছে ওর আরেকটা পাওয়ার বেড়ে গেল। একে তো আমার ফ্যামিলি আমার কোনো খোঁজ খবর নেয় না। এরকম করতে করতে ও আমাকে মানে আবার এরকম মারধর শুরু করলো। হ্যাঁ, ও ড্রাগ নিত, বাট আমি জানতাম না। ও গাঁজা খেত, তারপর ইয়াবা খেত, পেন্সিডিল খেত। তো ও ওরকম মারতো, সারা তো বাইরে থাকতো। তো নতুন বিয়ে করছে, নতুন বউ, আর জানি না কিসের জন্য বাইরে থাকতো। ওর সময় যখন ও ফিরবে তখনই ওরকে খুশি করতে হবে আমাকে। আমার মানে ইচ্ছে অনিচ্ছের কোনো মূল্যই ছিল না, বা আমি যে একটা মানুষ ওর সেটা কখনো মনে হতো না। তো এরকম করে যাচ্ছিল। পরে 6 থেকে 7 মাস কেটে গেল, এর মধ্যে ও আমাকে ওরকম করতেই লাগলো, কোনো কাজ বাজ করে। তো আমি আবার সিদ্ধান্ত নিই আমি আবার ব্যাকে চলে যাব। মানে আমার পরপর আমার ভুলগুলো হয়ে যাচ্ছিল। তো আমি আবার চলে যাই। চলে যাওয়ার পর আমি ঢাকায় এসে 1 সপ্তাহ আমি আমার এক বোনের কাছে থাকি, নিজের বোনের কাছে না, অন্য এক বোনের কাজিনের কাছে থাকি। থাকার পর পরে আমাকে বলে যে আমাকে লাস্ট সুযোগ দাও। তখন আমি বুঝে সুঝেই, তখন আমার মানে এমন একটা প্রবলেম দেখা দেয়, আমি মনে করি আমি কনসেপ্ট করছি। তো ডক্টরের কাছে যাই, আনি, তো ওরকম কিছু ধরা পড়ে না, কিন্তু আমি ভয় পেয়ে যাই খুব, যে আমার মনে হয় কনসেপ্ট করছি আমি। তো এটা থেকে আমার মানে আমি খুব আসলে আমার মানে অতটা বুঝে উঠতে পারি না। কিছু বোঝার আগে আমি আমার মাকে বলি, মা আমি আসলে ওকে ছেড়ে থাকতে পারবো না। আমি ওখান থেকেই আমার মার সাথে যোগাযোগ করি যে মা আমি চলে আসছি, তো আমি বাড়িতে যাবো না, আমি আমার মতো করে থাকি, দেখি আমি কি করতে পারি। তো এটা বল ঠিক আছে, আমার মাও জানতো কাজিনের কাছে আসি। তো এরকম করে 1 সপ্তাহ, টোটাল 1 সপ্তাহ পার হইতে পারে না, আবার আমি ওর কাছে দেখে যাই। তো ও তখনও ও আমাকে নিয়ে আর বাড়িতে যায় না, তখন ও আমাকে নিয়ে ডাইরেক্ট গাজীপুরে যায়। গাজীপুরে ওর এক ফ্রেন্ডের বাসায় ওঠে, সম্পর্কে বিয়ে হয়। তো তার বাসায় একই রুমের মধ্যে আমি, ও, ইভেন ওর 2টা ফ্রেন্ড থাকে একই রুমের মধ্যে। তো গাজীপুরে থাকি। তারপর চাকরির ব্যবস্থা, মানে ও চাকরি চাই, কোথাও চাকরি পায় না। আমি তো অবশেষে আমি, এটা নভেম্বর মাসের ঘটনা, তো নভেম্বরের লাস্ট উইকে হচ্ছে ওইখানে যাই, ডিসেম্বর পুরো মাস বসে থাকি। তো ওরাই খাওয়ায় আমাদের। তারপর জানুয়ারি মাসের 2 তারিখে আমার চাকরি হয় গার্মেন্টস এর একটা কোয়ালিটিতে, আমি চাকরি নিই। তো ওখানে আমার সকাল 7টায় বাসা থেকে বেরোতাম, গাড়ি দিয়ে যেতে হতো, আপনার রাত 10টা, 10:30, 11টায় বাসায় ফিরতাম। তো এত পরিশ্রম করতাম, আমার খুব কষ্ট হতো। আমি এরকম পরিশ্রম লাইফে কখনো করিনি। তো আমার খুব কষ্ট হতো। আমি না খেয়ে, মানে দুপুরে সকালে ম্যাচি খাইতাম, আমাকে দুপুরের খাবার দিত ওই পাতা বাঁধাকপি আছে ওটা ভাজি করে, সকালে ওটা ডাল থাকতো খাবার। তো দেখা যাচ্ছে আমি দুপুরে লাঞ্চ নিয়ে যেতে হবে, আমাকে ওই ভাজির মধ্যে একটু পানি ঢেলে দিয়ে জাস্ট একটু ঝোল ঝোল করে ওর মধ্যে একটা মাছ দিয়ে আমাকে দিত। ওটা আমি যখন লাঞ্চে দুপুরে খেতে বসতাম, খেতে পারতাম না, চোখ দিয়ে মানে শুধু পানি ঝরতো, কারণ আমি কখনো এরকম কষ্ট করিনি। ও আমাকে এর মধ্যে কখনো আমাকে একটা সুতাও কিনে দেয়নি। এতগুলা দিন পার হয়ে গেছে। ওর সামর্থ্য কি ছিল? কারণ ওর কোনো সামর্থ্য ছিল না। এর মধ্যে 2টা ঈদ যায়, 2 ঈদে আমাকে ওর মা আমাকে একটা ড্রেস দেয়, ওর চাচা আমাকে একটা ড্রেস দেয়। লাইফে আমি ওই বয়সে তখন আমি ফার্স্ট স্যালারি তুলি 9,899 টাকা।
ওকে। তো এই টাকাটা আমি যে টাকাটা আমার স্বপ্ন ছিল আমি আমার বাবার পাশে দাঁড়াবো বা বাবাকে করবো, কিন্তু সেটা আসলে হয় না। আমি খুব ইচ্ছা করতেছিল যে বাবাকে অন্তত আমার রোজগারের একটা টাকা দিয়ে হলেও বাবাকে কিছু করি, কিন্তু আমার কোনো উপায় ছিল না তখন। তো ফ্যামিলির সাথে আমার টোটালি কোনো যোগাযোগ নেই। তো আমি ওর টাকাটা টোটাল টাকাটা এনে ওর হাতে ধরে দিই। এর মতো অবস্থা ও চাকরি করে না, ওর হাতে যে পুরো স্যালারিটা আমি ধরে দিই, ওই টাকাগুলো ও উড়াই ফেলতো। কি করতো আমি কিছু জানি না, শুধু খাওয়া থাকা দিয়ে আমাদের দুজনের 5,000 টাকা ওই মাসে খরচ হলো। তারপর ও একটা চাকরি পেলো, আমি আমার একটা। তোমার লেখাপড়া কি বন্ধ সেই হ্যাঁ, সময়? তখন তো আমার লেখাপড়া বন্ধ, মানে বন্ধ বলতে কি এসএসসি রেজাল্ট দিচ্ছে কিন্তু আমি কোথাও ভর্তি হয়নি তখন। তো আর এদিকে ওর ইন্টারমিডিয়েট পরীক্ষা, তো ওই যে ওই বছর লস গেল, তো এই বছর পরীক্ষা দেবো এরকম একটা প্রিপারেশন। তো আমি ওকে পরীক্ষা দেওয়াবো। যাই হোক, আমি বলছি আমি চাকরি করবো, তুমি পরীক্ষা দাও। আমি তো তখন ইন্টার ভর্তিও হয়নি। তো ওই ইয়ার ফাইনাল পরীক্ষা দিল, সবকিছু শেষ করলো। তারপর ওরকম চাকরি আমি আমার এক কলিগকে বলে ওকে একটা চাকরির ব্যবস্থা করে দিলাম, গার্মেন্টস এর মধ্যেই একটা চাকরির ব্যবস্থা করে দিলাম। বাঁচতে তো হবে খেয়ে, তার কোয়ালিফিকেশন তো অত ভালো না যে ভালো কোনো চাকরি পাবো। তো এরকম করতে লাগলাম। তো আমিও এত হাড় ভাঙা পরিশ্রম করতাম। তো এরকম করে ওকে টোটাল টাকা দেওয়ার পর দেখা যাচ্ছে 50-60 টাকা এরকম যদি থাকতো, মাঝে মধ্যেও আমাকে 10 টাকা 5 টাকা বলতো, যেটা তুমি কিছু কিনে খাও, বিকালে লাঞ্চে কিছু কিনে খাও, টক ব্রয়টার এই ধরনের মেয়েরা যেগুলো পছন্দ করে। তো আমি এগুলা কিনতাম, খাইতাম না, মানে 5 টাকা 10 টাকা করে জমায় আমি একটা কিছু কিনতাম। তো এরকম করে আমি চলতো। আর এরকম এই চাকরি করা অবস্থাতে ও আমাকে কন্টিনিউ প্রতিদিন রাতে মারতো কিছু না কিছু। আমি খেতে বসছি, দেখা যাচ্ছে আমি খেতে বসছি, আমার একটা ভাত পড়ে গেছে প্লেট থেকে, কেন ভাতটা পড়লো, বা আমি থালাবাটি গুলো ধুয়ে আনছি, একটা বাটি মানে নিচে পড়ে গেছে স্লিপ খেয়ে হাত থেকে, কেন এটা পড়লো, আস্তে কাজ করতে পারিস না, এসে মানে সবসময় তুই তুকারি করতো। আর ভালো একটা কথা বললো, মানে একটা বকা দিত, খুব অকথ্য ভাষা আমার মাকে নিয়ে বকাটা দিত, যে এই বকাটা দিত। তো আমার খুব বলতাম যে দেখো তুমি আমাকে যা বলো, আমার মা তোমার মা তো আলাদা না, তুমি যদি তোমার নিজের মাকে ভালোবাসো তাহলে আমাকে তোমার এরকম বলা উচিত না। আর আরেকটা কথা বলি, ওর নিজের মাকে পর্যন্ত মারছে, ওর ফ্যামিলি থেকে কেউ পছন্দ করতো না। তো এরকম করে ও প্রতিদিন মারতো। তো আমি সহ্য করতে আমার ইচ্ছে করতো যে আমি এই রিলেশনটা থেকে বেরিয়ে যাই, আমি আর পারতেছি না, কিন্তু আমি কি করবো, ফ্যামিলি তো আমার আর ফিরে যাওয়ার কোনো উপায় ছিল না। এদিকে ফ্যামিলিতে যদি এখন আমি বলি যে আমি ব্যাকে যাবো, তো আমার ফ্যামিলি আমাকে অ্যাকসেপ্ট হয়তো বা করবে না, কারণ আমি 2-2 বার গিয়ে আমি থাকিনি, চলে আসছি তার কাছে। তো আমার খুব ইচ্ছা করতো যে আমি আর পারতেছি না রিলেশনটা টেনে নিতে। মানে তখন ও আমার সামনে নেশা করতো। ইভেন যখন আমি ওর বাড়িতে থাকতাম, ও আমার ব্যাগের মধ্যে গাঁজা সেরে রেখে খাইতো, ঘরে বসে আমার ব্যাগে গাঁজা রাখতো। ওর মা একদিন বিছানার নিচে পাইছে, আমি তো চিনতাম না, ওর মা পেয়ে ওর মা এটা বুঝতে পারছে। ওর মা ওকে বলছে না এটা কি, তো ওর মাকে বলে এটা কিছু না, এটা পাতা, শুকনো গাঁজা কাগজে মোড়ানো ছিল। তোর মা ওকে কি বলে আমি বুঝতে পারি আকার ইঙ্গিতে, ওর মা আমার সামনে কিছু বলে না। তো পরে ওর মাকে মানে ওই আমার ব্যাগে যখন ওর মা জানতে পারে, তখন আমার ব্যাগের মধ্যে সেরে রেখে খেতো। তো আমি কিছু বললাম, আমাকে মারতো। তো আমি বলতো যে আবার যখন খুব মারতো, আবার মারার পর না নিজে হাতে খাইয়ে দিবে, আদর করবে, মানে এসে বলতো সরি আমার ভুল হয়েছে, আসলে আমার মাথা নষ্ট হয়ে যায়, রাগ হইলে আমার মাথা ঠিক থাকে। ওর বয়স কত ছিল? ওর বয়স বয়সের ডিফারেন্স কত ছিল? ওর বয়স ডিফারেন্স ছিল মিনিমাম 4-5 বছর। 4-5 বছর। যদিও পরিপক্ক না। তোমার যদি 18 বছরে বা 17 বছরে বিয়ে হয়ে থাকে, ওর 22-23 হবে, ওর 21-22 এরকম হবে। ও তো পরিপক্ক না। হ্যাঁ বলো। তারপর ও ওর ইয়ার লস যায়, পড়াশোনা ইয়ার লস গেছে, ওর ইচ্ছাকৃত হবে কিছু। তারপরে ওরকম আমাকে মারতো। তো মানে মারার পরে আবার এসে আদর করতো, বলতো যে দেখো আমি ভুল করছি, আমার মাথায় আসলে কাজ করেনি, আমি ওর ফ্যামিলি আমাকে বলতো যে ওর ছোটবেলা থেকে ওর জিনের ভাব আছে, মানে ওর মায়ের গায়ে পর্যন্ত হাত তুলতো। তো পরে আমাকে এরকম আমি চিন্তা করলাম যে আমি আসলে এই রিলেশনটা কতদিন। তো আমার ইচ্ছা করতো যে আমি সম্পর্কটা থেকে বেরিয়ে যাই, আমি এখন চাকরি করি, তো আমি কিছু একটা করি, আমি এখন পারবো হয়তো থাকতে, আমি আর কিছু পারতেছি না। কিন্তু আমার ভয় করতো যে ও আমাকে বাঁচতে দেবে না, আমাকে খুন করে ফেলবে, কারণ ও আমাকে মেরে ফেলতো যখন ওর রাগ হতো। যদি কেউ না কেউ তো আমাকে এসে ঠেকাতো, যদি না ঠেকাতো তাহলে মনে হয় ওই সময় আমি মারা যাই। এখানে আমাকে মানে গলায় পাড়া থেকে শুরু করে চুল ধরে টানা, মাথায় চোখে এখানে সেখানে, আমার এখানে স্পট আছে, পায়ে এখনো ফুলে আছে, আমি হাঁটতে পারি না। ইভেন মাঝে মধ্যে আমার পিঠে খুব ব্যথা করে, আমি সোজা হয়ে দাঁড়াইতে পারি না, খুব কষ্ট হয়। তো আমাকে ও এরকম করতে থাকে। তো আমি কখনো সাহস পাইনি যে আমি রিলেশনশিপটা থেকে বেরিয়ে আসব। তো একটা সময়ের পর এরকম করতে করতে তারপরে এগুলো সহ্য করে থাকতে থাকি। হঠাৎ একদিন আমি যে মানে ওই গাজীপুর ওইখান থেকে বাসা চেঞ্জ করে অন্য কোথাও চলে যাই, ওইখানে আমার অফিস, ওকে আমি একটা জব দিই, আমি একটা অফিস চেঞ্জ করে একটা অফিসে যাই, ওখানে আমার কাজের অ্যাক্টিভিটিস দেখে আমাকে প্রমোশন দেয়, ওইখানে আমাকে কোয়ালিটি থেকে ওখানে বায়ারের করে দেয়,
সঙ্গে যে জিপিকিউ হিসাবে, মানে ওখানে আমাকে সেটেল করে। তো আমি এখানে কাজ শিখতে থাকি, স্যার আমাকে হেল্প করে। আর ওখানে যে কত ঘন্টা জব করতে তুমি? টোটালি আমার জব করা পড়তো 12 ঘন্টা। 12 ঘন্টা জব করে এসে সংসারে কাজ করতে? হ্যাঁ, 12 ঘন্টা জব করে এসে সংসারে কাজ করতে হতো। এবং এই স্বামীর হাতে মার খেতে? এবং স্বামীর হাতে মার খেতে হতো। তো ওরকম করতো। তো যখন মানে ওরকম আমার অফিসে ওকে একটা জবে, এর মধ্যে ও কি করতো, ওকে যে জবটা আমি আমার ফ্রেন্ডকে বলে দিয়ে দিছিলাম, মানে আমার কলিগকে বলে, ওই জবটা রাখতে পারি নাই। ও মাসে প্রায় 5 থেকে 6 দিন অ্যাবসেন্ট করতো, বাসায় শুয়ে শুয়ে ঘুমোতো। আর আমি কিছু বললে আমাকে মারতো, আমি কিছু বলতেও পারতাম না। ইভেন আমি এত অসুস্থ অবস্থায় আমি অফিস করতাম, কিন্তু ও মানে কন্টিনিউ অ্যাবসেন্ট করে যেত। তো এভাবে করতে থাকলে প্রতি মাসে একটা মানুষের সাথে অ্যাবসেন্ট করলে খুব করে ওটা একদিন বের করে দেয় অফিস থেকে। তো অবশেষে কিছুদিন বেকার থাকার পর আবার আমি ওকে আমার অফিসে চাকরি দিই। এর মধ্যে আমার প্রমোশন হয়, আমি একই অফিসে আমি ওর উপরে চলে যাই, আমি ওর বস হয়ে যাই। থাকতে থাকি, তারপর এরকম করে মারে সবাই আমাকে, ওই অফিসের সবাই বলে যে ম্যাডাম আপনার হাজবেন্ডকে তো এরকম দেখি অমুক ছেলেদের সাথে মিশে এরকম। তো আমি কখনো শোনা কথা কান দিতাম না, কারণ আমি নিজের চোখে দেখলেও ওকে কিছু বলার রাইট আমার ছিল না, কারণ বললেই মার খেতে হবে। আর প্রেস্টিজ থাকতো না, তো আশেপাশে রুমের লোকজন হাসাহাসি করতো। তো আমি একটা সময়ের পর আমি কিছু বলতাম না, তো আমাকে সবাই বলতো, আমি কিচ্ছু ওকে বলতাম না। আমি যে বাসায় থাকতাম ওই বাসায় একটা ভাবি ছিল, আমাকে খুব ভালো করতো, স্নেহ করতো। তো ওই ভাবি আমাকে একদিন বললো, জাফরিন তুমি তো কিছুই জানো না তোমার হাজবেন্ড কি করে না করে। তুমি যখন রাতে ঘুমিয়ে থাকো তোমার ঘরের দরজা খোলা থাকে, তুমি কোন অবস্থায় ঘুমিয়ে থাকো হয়তো তুমি জানো না, আমরা দেখি। তো তোমার হাজবেন্ড তো রুমে থাকে না, দরজা পুরো খোলা থাকে রাতে 1-1:30টার সময়। তোমার হাজবেন্ড কোথায় যায়? তো আমি বিশ্বাস করতাম না, আমি বুঝতাম যে হ্যাঁ এটা সত্য, না হলে ভাবি কেন বলবে আমাকে, ভাবির কি স্বার্থ। তো তারপর আমাকে জিজ্ঞেস করতাম না। তো একটা দিন মানে এরকম করে যে তোর বাড়িওয়ালা ভাই খুব বকতো যে তোমরা এরকম মারামারি করো, আমাকে মানে মানে এত মারতো। কোন মানুষকে এভাবে মানে টর্চার করতে পারে আমি আমার লাইফে কখনো দেখিনি। তো একদিন রাতে আমি সন্ধ্যার সময় আমি অফিস থেকে ফিরে রান্না করি। রান্না করার পর পাশের রুমে একটু গ্যাঞ্জাম হয়, মানে ওর হাজবেন্ড ওয়াইফ একটু ঝগড়া করে। তো ও আমাকে বলে কি হয়েছে, তো আমি বলি যে তুমি এখন রুমে থেকে বেরো না, তোমাকে দেখলে ওদের সঙ্গে তোমাকেও বলবে, তুমিও তো এরকম অশান্তি করো রুমে। বলে ঠিক আছে। তো বিদ্যুৎ থাকে না, খাওয়া দাওয়া করে আমি শুয়ে পড়ি। তো শুয়ে পড়ার পর গরম লাগে, তো ও বলে যে আমি পাশের রুম থেকে আসছি। তো এটা বললে আমি বলি আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি চলে এসো। তো আমি বিদ্যুৎ না থেকে আমি উঠে আবার ওই ভাবির রুমে যাই, যে ওইখানে 5 মিনিটের মধ্যে বসে রুমে চলে আসি ব্যাকে। এসে এর মধ্যে বিদ্যুৎ আসে, আমি গোসল করি, খুব গরম লাগে, গোসল করে আমি শুয়ে পড়ি। তো আমার চোখে হালকা ঘুম চলে আসে, এর মধ্যে বাড়িওয়ালা ভাই এসে আমার দরজা লক করে। তো লক করলে আমি ঘুম অবস্থায় চোখে বলে যে আফরিন কি রুমে আছো? তো আমি দরজা ফাঁক করে দেখি অনেক লোকজন। চিন্তা করে কি ব্যাপার, কি হয়েছে? তো আমি তখন রুমের মানে লাইট অন করে বাইরে বেরিয়ে বলে কি হয়েছে ভাই, কি ব্যাপার? তো বলতেছে কি যে না কিছু না, তুমি যাও। এর মধ্যে ওই যে মানে আর যে আদার্স লোকজন ওরা আমাকে দেখে বলতেছে কি যে কি ব্যাপার, এ ছিল না। আমি শিওর এ ছিল না, অন্য কেউ। তখন আমার একটু কনফিউশন, কি বলে। আর ওই এলাকাটা ছিল খুবই ডেঞ্জারাস, ওইখানে হাজবেন্ড ওয়াইফও যদি সন্ধ্যার পরে একসঙ্গে বেরোতো, মানে ওদেরকে আগে ধরে বলতো যে কাবিননামা দেখাও। খুব খারাপ একটা জায়গা ছিল। তো যদি আমাদের কোনো প্রবলেম কখনো হয়নি ওরকম। তো এরপরে আমি আর একটা ভাইকে জিজ্ঞেস করি ভাই কি হয়েছে, পাশেরই মানে রুমমেট। তো উনি বলে যে আপনার হাজবেন্ড আর ওই পাশের রুমের ওই ভাই দুজনে কোথায় জানি গিয়ে নেশা করতেছিল, গাঁজা খাচ্ছিল, তো ওনারা ধাওয়ায় নিয়ে আসছে। তো ওই লোকটা, ওই ভদ্রলোক, আমার হাজবেন্ড তখন আমার পাশে দাঁড়ায় থাকে, ওকে দেখে চিনেও না চিনার ভান করে, বলে যে না মানে আমার সংসারের কথা চিন্তা করে যে হয়তো আমি অশান্তি করব। তো উনি বলে কি দেখো না এরা ছিল না, আচ্ছা ঠিক আছে আমি যাই। তো ওর কাছে নর্মাল একটা ফোন থেকে ও দৌড়ে চলে আসে, আর ওর সাথে যে ছেলেটা থাকে তার কাছে একটা দামি ফোন থাকে, তো ওই ফোনটা ওরা নিয়ে নেয়। তো নিয়ে নিলে পরে রাত্রিবেলা শুয়ে শুয়ে আমি ওকে কাঁদি আর বলি যে আমি কি কিছুই বুঝি না, তো তুমি কি করলে এটা? তো আমাকে বলে যে সরি, এরকম বলে যে সরি শোনা আমার ভুল হয়ে গেছে। আমি বললাম দেখো কোথাও তুমি মান সম্মান রাখলে না, তুমি কেন এগুলো করতেছো? তো আমাকে বলে যে আমাকে আর একটা সুযোগ দাও, আমি আসলে এরকম করবো না, আমি সিগারেটও খাবো না, আমি এগুলো ছেড়ে দিব আস্তে আস্তে করে। তো আমি বললাম ঠিক আছে তোমার যদি খেতে হয় তুমি রুমে বসে খেও, তুমি ছাড়বা না। তো এরকম করে বললাম, তো বল ঠিক আছে। তো আমাকে বুঝাই সুঝাই রাত্রেবেলা ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে অফিসে গেলাম, একসঙ্গে অফিসে লাঞ্চে আসতেছি। তো ওইখানে আমার যে ভাবি ছিল ওই বাসায় ভাবির একটা ভাই ছিল, তো ওই ভাইকেও ডাকতেছে অফিস থেকে বেরোয় যে ভাই আপনার সাথে আমার কথা আছে, ফোন নাম্বারটা দেন। তো নিয়ে পর আমি বলতেছে জানো নাম্বারটা কেন নিলাম? বললাম কেন? বলতেছে যে নাম্বারটা নিলাম কালকে রাতে যারা আমাদেরকে কর দিছে ওদের দেখতে হবে না, তারা কিন্তু ওখানে স্থানীয় লোকজন গাজীপুরে। তো বলতেছে তাদের দেখতে হবে না, ওরা শাকিল ভাই ফোনটা রেখে দিচ্ছে, ওরা কত বড় কি হয়েছে, মানে এরকম বকা দিয়ে বলছে যে কি হয়েছে বড় ভাই যে আমাদেরকে ওই করতেছে। তো আমি বলছি দেখো, ওকে আমি নর্মালি কথাটা বললাম, দেখো এই জিনিসটা নিয়ে যত মারখামাখি করবা তত তুমি প্রবলেম ফেস করবা, ওরা কিন্তু তোমার ভালো বুঝাই আমাকে কিছু বলে নাই, তো যেহেতু যা হয়েছে পাস্ট ইজ পাস্ট, এর নিয়ে কথা বলো না। তো আমাকে বলে ঠিক আছে ঠিক আছে। তো
আমি যে মুখ থেকে মানে কথাটা বের করছি পাস্ট ওই এর মধ্যেই বলছি ঠিক আছে। তো ওই টোটালি ওই মানে কয়েক সেকেন্ডের কথাটা মুখ দিয়ে কেন বেরোলো, ও ঠাস করে রাস্তার মধ্যে মানে হাজার হাজার মানুষ তার মধ্যে আমাকে চড়ানো শুরু করছে যে তুই বলছিস চুপ করতে, আমি চুপ করিস, তুই কথা বলতেছিস কেন, আমি তো জাস্ট এটুকুই বলছি। তো এর মধ্যে ওই রকম অশান্তি চলতেছে। তো একদিন সকালে আমি রাতে খুব মানে টায়ার্ড লাগে, আমি অফিস থেকে ফিরে খুব খারাপ লাগে, তো আমাকে একটু ডাকে। তো আমি ওর দিকে মানে আমি বলি দেখো প্লিজ আমার এখন খুব অস্বস্তি লাগতেছে। তো বলে ঠিক আছে, তো সকালবেলা আমাকে তোমার সময় দিতে হবে। তো আমি বলি সকালে আচ্ছা ঠিক আছে। তো সকালে ঘুম থেকে উঠে দেখি মানে রাতে টায়ার্ড হওয়ার কারণে সকালে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। তা উঠে আর আমার সকালে মানে ওকে সময় দেওয়া হয় না। তো ও খুবই রেগে যায়। আর ও আরেকটা কথা বলি, ও কখনো মানে খুব অপরিচ্ছন্ন ছিল, গোসল করতো না ঠিকঠাক মতো। তো ও আমাকে ওই দিন সকালে মানে আল্লাহই জানে কেন ও ওই দিন সকালে উঠে খুব মানে ভোরে ভোরে গোসল করছে, আর ওর মুখ চোখ দেখে মনে হচ্ছে আগুন বেরোচ্ছে, যে আমি ওকে টাইম দেইনি। তো ও ওই দিন আমার উপর খুব রেগে থাকে। তো আমি রান্না বাড়া করে অফিসে যাবো, তো করে আমি অফিসে যাই। অফিসে যাওয়ার পর আমার স্যাররা আমাকে খুব বকা দেয় যে তোমার জন্য ওকে চাকরি দিচ্ছি, ও প্রতি সপ্তাহে একদিন করে ওর অ্যাবসেন্ট থাকে। তো ও করে কি, ওদিন তো অফিসে যায় না, অ্যাবসেন্ট থাকে। লাঞ্চ আওয়ারে তো কেউকে চেক করা হয় না, ও অফিসে ঢুকে আমি যে রুমে বসে থাকি আমার রুমের ওই বাইরে থেকে গ্লাস দিয়ে মানে টোকা দেয়। তো আমি বাইরে ওকে দেখে আমি রুমের বাইরে আসি, মানে রুমের গেটটা খোলার সঙ্গে সঙ্গে আমার চুলে মুঠি ধরে মার শুরু করে। তো মার শুরু করলে মানে এত মারে যে এক পর্যায়ে যে কাইচি গুলো আছে সিজার, ওটা মানে ফিকে মারে আমার এখানে লাগে, কেটে যায়। কেটে গেলে পরে ওইখানে বুয়া খালা থাকে ফ্লোরে, উনি আমাদের যেভাবে ঠেকায় মানে অনেক খারাপ অবস্থা হয়, ফিট হয়ে পড়ে থাকি। পরে ও বেরোয় চলে আসে। তারপর এটা অফিস আওয়ার শুরু হলে স্যারদের কানে যায়। পরে স্যাররা এটা বিষয়টা নিয়ে বলে যে তুমি এত কেন সহ্য করো। সবাই বললো যে ওকে তো কন্টিনিউ প্রতিদিন মারে এরকম। তো সবাই বললো তুমি আর এগুলো করো না, তুমি এবার বেরিয়ে এসো এগুলো থেকে। তো আমি বললাম যে হ্যাঁ আমি আর এটা করতে পারতেছি না, আমি আর পারছি না, আমি বেরোতে চাই, আপনারা আমাকে একটু হেল্প করেন, আমার ফ্যামিলি আমার পাশে নেই, আমি কি করবো আমি কিছুই বুঝতে পারতেছি না। এর মধ্যে ও যে আমাকে মারতো, এর মধ্যে আমিও একবার সুইসাইড অ্যাটেন্ড করি, ঘুমের ওষুধ খাই। এবার ও আমি মাত্র 2টা ট্যাবলেট খেয়ে আমার কিছু সেন্স ছিল না 4 দিন পর্যন্ত, অথচ ও 1 পাতা ট্যাবলেট খাইছে। নোট দিস পয়েন্ট, মানে ও পুরো ওষুধটা খেয়ে নিছে। ওর ভাই ওকে ডাকতে এসে দেখে যে ও বেহুশ ফিট হয়ে পড়ে আছে। তো এর মতো অবস্থায় ওর ভাই আমাকে ফোন দেয় যে তুমি বাসায় আসো। আমাকে তো বাসায় আসতে দেয় না, স্যাররা বলে তুমি থাকো, ওকে আমরা ডাকায় আনতেছি। তারপর স্যাররা আমাকে নিয়ে আসে, এসে ওকে দেখে বলতেছে কি আসলে ও যে অপরাধ করছে সেটা ক্ষমাযোগ্য না, যাই করুক। আর এগুলো হচ্ছে ওর ওই অন্যায়টা করছে, অন্যায়টাকে চাপা দেওয়ার জন্য ওর একটা অভিনয় এটা। তো ওর স্যাররা বললো যে দেখেন আপনারা এটা চিন্তা করেন না, জোর কেউ নেই, আমরা ওর পাশে আছি, বাবা মা না থাকলে আমরা আছি। এটা বললে ও আমাকে ওর ভাইরা আসায় আমাকে স্যাররা বললো যে ও আজকে রাতে এখানে থাক, আমরা যাচ্ছি, কিছু হলে তোমাকে বুঝে দিতে হবে। তো এটা বলে সবাই ভাইয়া স্যারদেরকে বিদায় দেওয়ার জন্য বাসার বাইরে যায়। তো আমি তখন কি করব, আমার হাত পায়ে মানে কোনো বল পাচ্ছিলাম না, আমি জাস্ট ওর বুকের উপর মাথা দিয়ে, দুপুরে এত কিছুর পরে আমি বুকের উপর মাথা দিয়ে আমি ওকে জড়িয়ে ধরে কেঁদে দিচ্ছি, মানে আমার সহ্য হচ্ছিল না। তো যখন কেঁদে দিচ্ছি তখন ওই মুহূর্তে ও কিন্তু মানে মতো অবস্থা সবাই কিছু সেন্স নাই, ও পুরো 1 পাতা ঘুমে 10টা ট্যাবলেট খেয়ে ঘুমিয়ে আছে। আমি যখন ওর বুকে মাথা রেখে কেঁদে দিচ্ছি তখন ও বলতেছে যে সবাইকে নাকি আমাকে বকা খাইতে আনছিলি, তো পরান ভরছে, তুই তো এটাই চাইছিলি। তখন আমি বলতেছি কি তুমি না ওষুধ খাইছো, এটা কি? তো বলতেছে কি যে হ্যাঁ খাইছি। তো বলতেছে আমি তো নেশা করি, আমি তো জীবনে এত নেশা করছি যে আমাকে ওষুধও ধরে না। তো আমি বললাম ঠিক আছে তুমি এখন অসুস্থ, তুমি কোনো কথা বলো না, চুপ থাকো। এই করে ওর ভাই রুমে আসছে, এই মনে করেন খুব মানে বাজে পুরনো যত ইতিহাস আছে ওর হাঁটতে লাগলো এই কথা। তো ওর ভাই বলতেছে দেখ প্লিজ তুই একটু বোঝার চেষ্টা কর, চুপ থাক, তোর নিজের শরীরের জন্য এটা ভালো না। তো এই করে ওর ভাইয়ের সামনে ও আবার এটা ওটা বলে আমাকে মার শুরু করলো, বিশ্রী গালিগালাজ করতো। তো ওইগুলোর পরে আমি পরের দিন সকালে আবার আমার স্যারকে ফোন করে আমি ওর হাত থেকে মানে কোন রকম ছুটে পালিয়ে চলে গেলাম অফিসে। তো আমাকে ফোন দিয়ে না পেয়ে একদিন হঠাৎ করে আমাকে ফোন দিয়ে বলতেছে, এটা ও চলে আসার 1 মাস পরে আমাকে বলতেছে যে তোর সাথে আমি আর সংসার করব না, আর তুইও আমার আশায় থাকিস না, আমি তোকে ডিভোর্স দিতে চাই। তো আমি বললাম না, এটা বলার আগে আমাকে বলতেছে যে তোর সাথে তো আমি এতদিন ভালোবাসা মানে সংসারের অভিনয় করছি, তোকে তো আসলে আমি বিয়ে করিনি, তোর সাথে তো আমার ওরকম কোনো কাবিন হয়নি, তুই তো প্রস্টিটিউট হিসাবে তুই তো এখন একটা প্রস্টিটিউট, আমি তো তোকে ইউজ করছি, যেহেতু তো আমাদের বিয়ের কোনো এভিডেন্স নেই। তো ওই মুহূর্তে আমার মনে হচ্ছিল যে পৃথিবীতে মনে হয় আমার মতো এই মুহূর্তে কেউ এত অসহায় নেই, আমি কোথায় যাব, কার কাছে যাব। তো ওই দিনই রাতে ও যখন আমাকে বলে যে অস্বীকার করে যে আসলে তোমার সাথে আমার ওরকম বিয়ে হয়নি, তো আমি ওই দিনই সিদ্ধান্ত নিই যে না আর এই সম্পর্কটাকে আমি ঝুলিয়ে রাখবো না। তো আমি আমার মামাকে ফোন করে মামা বাড়িতে আসি, বাড়িতে যেতে পারি না বাবার সামনে। তো মামা বাড়িতে এসে আমার হেল্প নিয়ে, আমার চাচাতো মামা থাকে একটা ফরিদপুর কোর্ট এরিয়া, তো ওনার হেল্প নিয়ে আমি ডিভোর্স দিই। তো ডিভোর্স দিতে অনেক ঝামেলা হয় যেহেতু আমাদের কাবিননামা ছিল না, তো এখানে আমি ওকে ডিভোর্স দিই, ডিভোর্স লেটার পাঠিয়ে দিই। তো এরপর থেকে আমি আবার আমার জায়গায় যে জব করতে থাকি, এর মধ্যে ও আমাকে বলে যে আমি ডিভোর্স লেটার পাইনি। তো আমি বলছি পাঠিয়ে দিচ্ছি, তুমি একটু পেয়ে যাবো, হয়তো কিছুদিন লেট হবে।
তো হঠাৎ করে একদিন আমি অফিস থেকে বাসায় ফেরার পরে ও আমার বাসায় চলে আসে, এসে আমাকে রুমের মধ্যে মানে টকটক করে আওয়াজ করে, আমি রুম দরজা খুলতেই রুমে ঢুকে গেট লাগিয়ে দিয়েই ওই দিনও আমাকে সমানে মারতে থাকে। মানে আমি চিল্লানো শুরু করি যে আমি তো তোমার ওয়াইফ না, এখন তুমি কেন এটা করতেছো। ও আমাকে জোর করতে থাকে, তো আমি চিল্লাতে লোকজন জড়ো হয়ে যায়। পরে আমার ওইখানে আমার কিছু লোক মানে যারা অফিসিয়াল স্যাররা ছিল ওদের ফোন দিয়ে আমি যে আমাকে একটু হেল্প করেন, ওনাদের হেল্প নিয়ে আমি টোটালি তারপর সেপারেট হয়ে আমি ওইখান থেকে চলে আসি। ওইখানে জব টম করতে পারি না, কারণ আমাকে তুমি সেপারেট হও কত সালে? 2015 সালে। 15 সালে। এখন কি তুমি বাড়িতে যেতে পারো? হ্যাঁ, আমি বাড়িতে যাই, বাট আমার বোন আমার ভাই কেউ আমার সঙ্গে কথা বলে না। ইভেন বাবা মা আমাকে লেখাপড়াও করো না এখন আর? হ্যাঁ, আমি লেখাপড়াটা চালাই গেছি। আমি এর মধ্যে এবছর ইন্টারমিডিয়েট পরীক্ষাটা দিয়েছি 2016-তে। পাস করেছো? রেজাল্ট এখন আউট হয়নি। ওকে। আর তুমি এখন চাকরিও করছো? হ্যাঁ, এখন আমি এক পাশাপাশি একটা চাকরি করতেছি, কারণ ঢাকাতেই থাকো? হ্যাঁ, ঢাকাতেই থাকি। কারো বাসায় লজিং থাকো? হ্যাঁ। লজিং থেকে নিজে নিজে পড়াশোনা করো? জি। কেন বলতে আসলে আজকে তোমার এই স্টোরিটা, লাইফের স্টোরিটা? আসলে আমি এজন্যই বলতে আসছি যে আমি কি বলবো, আমার নিজের কিছু ভুল সিদ্ধান্ত, কিছু রাগ, আসলে যে রাগগুলো একদমই ঠিক না, বিশেষ করে মেয়েদের জন্য তো মোটেই না। রাগ এবং জিদ মানুষের জন্য হারাম। তো আমি জিদ করে আমার নিজের ভুল, ইভেন আমার ফ্যামিলির প্রতি আমার অভিযোগ আছে একটু, যেটা হচ্ছে আমার বাবা বেঁচে থাকা অবস্থায় আমার ভাই আমাকে যেভাবে মানে ইয়ে করছে, আমার লাইফের ধ্বংসের জন্য আমার ভাই কিছুটা দায়ী। মন থেকে কখনোই মনে হয় ক্ষমা করতে পারবো না তাকে, কারণ সে যদি আমাকে বুঝতো, ওই সময়টা যদি সে আমাকে একটু বুঝতো, একটু বিশ্বাস করতো, বিলিভ করতো, তাহলে হয়তো, বা আমার বাবা যদি আমার পাশে থাকতো, তারা যদি আমাকে একটু সামান্য বুঝতো, তাহলে আমার লাইফটা যে এই পর্যায়ে আসতো না। মানে তুমি কি এটাই বলতে চাও যে মেয়েরা যখন এ ধরনের কোনো বিপদে পড়ে তখন মেয়েদের কথা ফ্যামিলিতে শোনা উচিত, মনোযোগ দিয়ে শোনা উচিত, তাদেরকে বিশ্বাস করা উচিত? অবশ্যই তাদের বোঝা উচিত, শোনা উচিত, কারণ তাদের একটা মানে আলাদা একটা বিশ্বাসের, কনফিডেন্সের জায়গা থাকা অবশ্যই উচিত, কারণ সে কতটুকু কি করতে পারে, এটা যদি এই বিশ্বাসটা যদি নাই থাকে, তাহলে কিসের ফ্যামিলি, কিসের আপনজন? প্রিয় শ্রোতা, এই প্রশ্নটা রেখেই আমরা আজকের অনুষ্ঠানটা শেষ করব, এবং একই সাথে আপনাকে যে কথাটা বলতে চাই, যারা এই ধরনের ফ্যামিলিতে আছেন, ছেলে কিংবা মেয়ে, ফ্যামিলির প্রত্যেকটি সদস্য সমানভাবে গুরুত্বপূর্ণ, এবং এই গুরুত্বপূর্ণ এমন ভাবে যে এটা শুধুমাত্র মান-ইজ্জতের খাতিরে তাদের প্রতি কোনোভাবেই যেন অত্যাচার না করা হয়। আমরা দেখেছি গ্রাম অঞ্চলে হয় এরকম, যে একটা ছেলে যদি পাশের বাড়ির বা অন্য কোনো এলাকার মেয়ের সাথে প্রেম করে, বাবা মা এটা নিয়ে তেমন একটা মাথাই ঘামায় না, কারণ ও তো ছেলে, ও ভাগিয়ে নিয়ে আসলেও সেটা পরিবারের ইজ্জত যাবে না। যতটা না মাথা ঘামায় একটা মেয়েকে নিয়ে, কারণ একটা মেয়ে যদি প্রেম নাও করে, তাকে নিয়ে যদি কুৎসা রটানো হয়, কোনো ধরনের গালগপ্প শুরু হয়, মেয়েটার প্রতি অত্যাচার শুরু হয়ে যায়, স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়, এই ধরনের কাজ করার আগে একটু চিন্তা ভাবনা করে দেখবেন, মেয়েটার প্রতি বিশ্বাস রাখবেন, ওর ভয়েসটা শুনবেন, কারণ আপনার অত্যাচার হয়তো বাধ্য করবে ওকে সত্যি সত্যি ওর জীবনে বড় কোনো ভুল করতে, আমাদের এই আফরিনের মতো। কোনো ভুল না হোক আপনার জীবনে, এই শুভকামনা জানিয়ে আজকে হ্যালো 8920 শেষ করতে চাই। যারা আফরিনকে দেখেছেন, আফরিনকে মন্তব্য